আচ্ছা, বোর্ডটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা করব, আমি অলরেডি দেখ গ্রুপে নোটস পাঠিয়ে দিয়েছি, একদম ছোট করে যতটা আমাদের রিকোয়ারমেন্ট ঠিক ততটাই। এসলাররা থেকে দিইনি, কারণ এসলারে অনেক কিছু আছে। তো যাই হোক, যে কোনো একটা পড়লেই হলো, অসুবিধা নেই। তো আমি স্টার্ট করছি ম্যাগনেটিক ইন্ডাকশন। ম্যাগনেটিজমটা আমরা পরে করব, বিকজ ওটা যেহেতু থিওরির চ্যাপ্টার, তো ওটা পরে করব, এগুলো আগে করে নিই। দাঁড়া, চল তাহলে আমরা স্টার্ট করি। electromagnetic induction। আচ্ছা দেখ, সবার ফার্স্টেই যে টপিকটা আছে সেটা দেখ, তোদের ওই পিডিএফে আছে, দ্যাট ইজ দ্য ম্যাগনেটিক ফ্লাক্স। আমরা মনে করে দেখ যে ইলেকট্রিক ফ্লাক্স পড়েছিলাম, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডে ইলেকট্রিক ফ্লাক্স পড়েছিলাম। ইলেকট্রিক ফ্লাক্স কি পড়েছিলাম মনে কর, যে দ্য নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স পাসেস থ্রু আ ক্লোজ সারফেস, দ্যাট অ্যামাউন্ট অফ দ্য ইলেকট্রিক ফিল্ড লাইন্স ইজ কল্ড দ্য ইলেকট্রিক ফ্লাক্স। তাহলে এখানেও ঠিক সিমিলারলি ম্যাগনেটিক ফ্লাক্সেরও একই ব্যাপার। magnetic flux, the number of magnetic field lines pass through a closed loop is called magnetic flux. It is denoted by phi b. Okay, তাহলে phi e দিয়ে আমরা ইলেকট্রিক ফ্লাক্স ডিনোট করতাম, এটাকে দিয়ে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স ডিনোট করব। তাহলে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আমরা ডিরাইভ করি, দেখ। তাহলে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ ম্যাগনেটিক ফ্লাক্স, বল ওখানে ইলেকট্রিক ফিল্ডে ইলেকট্রিক ফ্লাক্সের ফর্মুলা কি ছিল, বল কি ছিল? phi equals to e dot s, তাই তো? তাহলে এখানেও ঠিক তাই, আমরা এখানে একটা এরকম ক্লোজ লুপ ড্র করলাম এবং তোর ক্লোজ লুপ করলাম। স্বস্তিক কি বলছে? কেন জয়েন করতে পারছে না কেন? ও বাবা, এ তো আবার সমস্যার বিষয়। কেন রে জয়েন করতে পারছে না? স্বস্তিক জয়েন করলো বলে মনে হলো না তো, এইসব কোথায় ও? আচ্ছা আচ্ছা,
আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে দিস ইজ দ্য ক্লোজ লুপ, ঠিক আছে। এবার এই ক্লোজ লুপে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো এইভাবে ধর যাচ্ছে, সব কাট করে আউটওয়ার্ড ডাইরেকশানে বেরোচ্ছে। এবার এখানে আমি একটা ছোট্ট একটা এরিয়া কাট করলাম, ঠিক আছে। এবার তোদেরকে, তোরা জানিস হয়তো, বলেছিলাম যে এই এরিয়াটার থেকে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড আমরা কি পাবো, এরিয়া ভেক্টরটা পাবো। দ্য ডাইরেকশন অফ দ্য এরিয়া ভেক্টর ইজ দ্য এন ক্যাপ, ওকে। আর আরেকটা দেখ, সাপোজ এই এরিয়াটা, আচ্ছা এরিয়াটাকে বললাম হচ্ছে ধর ডিএস, টোটাল এরিয়াটা ছিল এস। তাহলে এই পয়েন্টটা থেকে একটা ফিল্ড লাইন ধর সাপোজ এইভাবে পাস করেছে, ইনক্লাইন করে, দেখ ভালো করে, এইভাবে ইনক্লাইন করে একটা এরিয়া ভেক্টর, এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গেছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স মানে বি ভেক্টরটা, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ইজ নাথিং বাট দ্য ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। তাহলে বি ভেক্টর আর এরিয়া ভেক্টরের মাঝের অ্যাঙ্গেলটা আমরা নিলাম হচ্ছে থিটা, ঠিক আছে, বিকজ দ্যাট ইনক্লাইনেশন। তাহলে এখান থেকে আমরা ফর দিস স্মল এরিয়া আমরা ম্যাগনেটিক ফ্লাক্সটা কি পাবো দেখ। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স ফর ds, it will be d phi b vector dot ds vector। তাহলে ডট প্রোডাক্ট তুললে আমরা জানি কস পাবো, তাহলে এই কেসে কসটা হবে থিটা। থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য বি ভেক্টর অ্যান্ড দ্য এরিয়া ভেক্টর। তাহলে নেট ম্যাগনেটিক ফ্লাক্স ফর এরিয়া এস এর জন্য কত পাবি, phi equals to integration d phi, that is integration b ds cos theta, ওকে। তাহলে আলটিমেটলি আমরা আর এখানে কি ইন্টিগ্রাল হবে বল, এটা সারফেস ইন্টিগ্রাল হবে, কারণ যেহেতু এরিয়া ভেক্টরের উপরে আমরা ইন্টিগ্রেশন করছি। তাহলে এবার কেস নাম্বার 1, when area vector and magnetic field vector are in same direction, তাহলে সেম ডাইরেকশন হলে কি হবে বল, থিটার ভ্যালু 0 ডিগ্রি। তাহলে তুই ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ফ্লাক্স পাচ্ছিস, which is equals to from this formula, এই ফর্মুলাটা থেকে যদি আমরা দেখি তাহলে it will be b ds, যেহেতু ফাই নিয়েছি, হ্যাঁ ডিফাই নিলে বিডিএস হতো, ফাই নিয়েছি বলে বিএস লিখলাম। আর কেস 2 যদি আমরা দেখি তাহলে কেস 2 হচ্ছে when s vector and b vector are in perpendicular। তাহলে পারপেন্ডিকুলার যদি হয় তাহলে তো বুঝতেই পারছি আমরা থিটার ভ্যালু 90 ডিগ্রি, তাহলে phi will be minimum and it will be become 0। আর এই ফ্লাক্সটাকে আমরা বলবো হচ্ছে পজিটিভ ফ্লাক্স। আরেকটা ফ্লাক্স হয় যেটা তোর হচ্ছে ইনওয়ার্ড ডাইরেকশন, এটা হচ্ছে তোর দুটোই আউটওয়ার্ড। আর যদি এরকম হতো দেখ, ধর বি ভেক্টর এস ভেক্টরটা আউটওয়ার্ড বাট ম্যাগনেটিক ফ্লাক্সটা ভেতরের দিকে কাট করে ঢুকছে, কি বললাম বুঝতে পারলি, এরিয়া ভেক্টরটা যেমন আছে তেমনই আউটওয়ার্ড, বাট ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো বাইরের দিকে না বেরিয়ে ভেতরের দিকে ঢুকছে। কেন হচ্ছে এটা বল, দেখাই দেখ। ধর এটা হচ্ছে আমাদের এরিয়াটা, আমি তো এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করব, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ধর আমি বললাম এই সাইডটা নর্থ, এই সাইডটা সাউথ, তাহলে অবভিয়াসলি ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের ডাইরেকশন হচ্ছে এদিকে, এই বরাবর যাচ্ছে। আর আমি যদি এখানে একটা এরিয়া কাট করি তাহলে এরিয়ার
এরিয়া ভেক্টরটা আউটওয়ার্ড মানে বাইরের দিকে, সো দিস ইজ দ্য এস ভেক্টর, বা তুই বলতে পারিস এন ক্যাপ ইজ দ্য ইউনিট ভেক্টর অফ দ্য এরিয়া। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা আছে হচ্ছে এই সাইডে মানে টুয়ার্ডস দ্য লেফট, এরিয়াটা আছে টুয়ার্ডস দ্য রাইট। তাহলে ইন দিস কেস এখানে লিখছি দেখ থিটাটা হচ্ছে 180 ডিগ্রি, মানে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো যখন ভেতরের দিকে ঢুকছে তাহলে ইন দ্যাট কেস ফাই উইল বি দ্য নেগেটিভ ফ্লাক্স, দ্যাট ইজ মাইনাস বিএস। এই মাইনাস সাইনটা কিন্তু কোনো ডাইরেকশনকে বোঝাচ্ছে না, এটাকে আমরা বলি নেগেটিভ ফ্লাক্স অ্যান্ড এটাকে আমরা বলি পজিটিভ ফ্লাক্স। বিকজ একটা জিনিস তোরা নিশ্চয়ই বুঝে গেছিস যে হেয়ার ফ্লাক্স ইজ আ স্কেলার কোয়ান্টিটি। ইলেকট্রিক ফ্লাক্সও আমি বলেছিলাম স্কেলার, ম্যাগনেটিক ফ্লাক্স ইজ অলসো দ্য স্কেলার কোয়ান্টিটি, is a scalar quantity. কেন স্কেলার? Because this is the dot product of the two vector. Phi is the dot product of B vector and the area vector. So that is why it is the scalar quantity, right? তাহলে একটাকে বলছি পজিটিভ ফ্লাক্স কখন, যখন থিটাটা 0 ডিগ্রি, দুটোই সেম ডাইরেকশনে আছে। আর যখন দুটো অপোজিট ডাইরেকশনে আছে, যেটাকে আমরা অ্যান্টি প্যারালালও বলি, অপোজিট ডাইরেকশানে যদি থাকে তাহলে তখন ফাইটা হয়ে যাবে, ম্যাগনেটিক ফ্লাক্সটা হয়ে যাবে হচ্ছে মাইনাস বিএস। এই অবধি বোঝাতে পারলাম? ক্লিয়ার? ক্লিয়ার সবার? তাহলে আর এখান থেকে আরেকটা ফর্মুলা আমরা একটু লিখে রাখি যদি অঙ্কে আসে, যে অ্যাজ ফাই ইকুয়ালস টু বি ডট এস অ্যান্ড হোয়েন দে আর ইন সেম ডাইরেকশন বি আর এস, তাহলে তখন আমরা সিম্পলি পাচ্ছি ফাই হচ্ছে বিএস। তাহলে বি ইকুয়ালস টু তুই কী পাচ্ছিস, ফাই বাই এস, ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যালু ডিভাইডেড বাই দ্য এরিয়া। ওকে, সো দিস ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। এইভাবেও আমরা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা ক্যালকুলেট করতে পারি। চল তাহলে আমি নেক্সট স্লাইডে গেলাম, চেঞ্জ করলাম। তাহলে এবার আমরা আসছি হচ্ছে ইউনিট অফ ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট কি হবে দেখ, যদি এসআই ইউনিট ভাবি আমরা, তাহলে এসআই ইউনিটে ফাই ইকুয়ালস টু আমরা পেলাম বি ইন্টু এস, তাহলে ইট উইল বি টেসলা মিটার স্কোয়ার, রাইট? টেসলা মিটার স্কোয়ার। তাহলে তোদেরকে বলেছিলাম মনে হয় দেখ ম্যাগনেটিক ফিল্ডের চ্যাপ্টারে ওয়েবার বলে একটা ইউনিট হয়, বলেছিলাম না এটা? তাহলে সেই হ্যাঁ, তাহলে ওয়েবারটাই হয়ে যাচ্ছে হচ্ছে আমার, মানে দিস ইজ অলসো কল্ড ওয়েবার, ওয়েবারের ডাব্লিউটা স্মল এ অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল ডাব্লিউ অ্যান্ড বি। তাহলে 1 ওয়েবার is equals to 1 টেসলা into 1 মিটার স্কোয়ার, মানে 1 টেসলা ম্যাগনেটিক ফিল্ডের জন্য যদি এরিয়াটা 1 মিটার স্কোয়ার হয় তাহলে ফ্লাক্স কত হবে, 1 ওয়েবার। ডেফিনেশন তো তোদের আর লাগছে না যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ 1 ওয়েবার, তাহলে জাস্ট এটা এখান থেকে স্কিপ করে যাবি। আচ্ছা, নেক্সট এবার আসছি হচ্ছে আমরা এসআই ইউনিট হয়ে গেল, এই সাইডে লিখি এবার সিজিএস ইউনিট। সিজিএস ইউনিট অফ ম্যাগনেটিক ফ্লাক্স ইজ কল্ড ম্যাক্সওয়েল। দেখ সবটাই সায়েন্টিস্ট বা ফিজিসিস্টের নাম অনুযায়ী ম্যাক্সওয়েল। তাহলে বল এখানে ম্যাক্সওয়েল ইকুয়ালস টু কী লিখবো? তোরা জানিস তো, তোদেরকে বলেছিলাম মনে কর ম্যাগনেটিক ফিল্ডের এসআই ইউনিট টেসলা আর সিজিএস ইউনিট গস হয়, এটা জানি কি জানি না? জানি। তাহলে এই মতো অবস্থায় আমরা যদি এখানে লিখি যে ম্যাক্সওয়েল মানে হচ্ছে গস সেন্টিমিটার, বিকজ এটা মিটার আছে এটা সেন্টিমিটার আছে, রাইট? আর তোরা এটা লিখে রাখ বা জানিস কিনা দেখ, ম্যাথসে বা নিউমেরিক্যালে করেছিস হয়তো, যে 1 গস ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -4 টেসলা। যদি না জানিস তাহলে লিখে রাখ, কারণ
ম্যাগনেটিক ফিল্ডের চ্যাপ্টারেও কাজে লাগবে, এই চ্যাপ্টারে তো লাগবেই। 1 গস মানে 10⁻⁻4 টেসলা। তাহলে এক ম্যাক্সওয়েল থেকে আমি ওয়েবারে নিয়ে যেতে চাইছি, তাহলে 1 ম্যাক্সওয়েল ইকুয়ালস টু 10⁻⁻4 টেসলা, আর সেন্টিমিটার স্কোয়ার মানে হচ্ছে 10⁻⁻4 মিটার স্কোয়ার। তাহলে উই হ্যাভ 1 ম্যাক্সওয়েল equals to 10⁻⁻8 Tesla meter square, which is equals to 10⁻⁻8 Weber, right? So this is the conversion of CGS to SI unit of magnetic flux. দেখে নে। নেক্সট এবার আসবো হচ্ছে আমরা ডাইমেনশনাল ফর্মুলা অফ ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে ডাইমেনশনাল ফর্মুলা কি হবে বল? ফাই ইকুয়ালস টু কি পেলাম বল? ফাই মানে হচ্ছে বি ইন্টু এস। ম্যাগনেটিক a cube l inverse হবে। হ্যাঁ হ্যাঁ, a cube l inverse। a কিউব এল ইনভার্স। আচ্ছা দেখি দাঁড়া, ম্যাগনেটিক ফিল্ডটা, ম্যাগনেটিক ফিল্ডের ডাইমেনশনটা আগে বল। দেখ ম্যাগনেটিক ফিল্ডের ডাইমেনশন আমরা ইজিলি এই ফর্মুলা থেকে বার করতে পারি। এফ ইকুয়ালস টু বি কিউ ভি, সাইন থিটা ছেড়ে দে, সাইন থিটা তো কোনো ডাইমেনশন নেই। তাহলে বি ইকুয়ালস টু এফ বাই কিউ ভি। এফ মানে হচ্ছে mLT⁻², আর চার্জ হয়ে গেল হচ্ছে তোর কারেন্ট ইন্টু টাইম, মানে অ্যাম্পিয়ার ইন্টু টাইম, আর ভি ফর ভেলোসিটি, তাহলে এটা হয়ে গেল হচ্ছে মিটার পার সেকেন্ড, LT⁻⁻1। তাহলে এটা হয়ে গেল বি। তাহলে বিটাকে আগে লিখে ফেল, বিটাকে সাজিয়ে গুছিয়ে লেখ, এল এল গন, টি আর T⁻+1 T⁻−1 গন। তাহলে উই হ্যাভ MT⁻⁻2 A⁻−1, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইমেনশন। তাহলে এবার ফ্লাক্সের ডাইমেনশনে বসিয়ে দে, ফাই ইকুয়ালস টু কি পাবো বল? MT⁻⁻2 অ্যাম্পিয়ার⁻1, আর এরিয়া হয়ে গেল হচ্ছে তোর এল স্কোয়ার। তাহলে ইট ইজ ML² T⁻−2 A⁻−1। দেখে নে, তাই তো, এটাই তো হচ্ছে। হ্যাঁ ভুল করেছি। আচ্ছা একটা জিনিস, মজার জিনিস খেয়াল কর, এটা কার ডাইমেনশন রে? ওয়ার্ক বা এনার্জির, একদম ওয়ার্ক বা এনার্জি। তাই হওয়ার কথা, কারণ হচ্ছে যে বেসিক্যালি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ফোর্স বসে আছে আর চার্জ বসে আছে, তাহলে এই সব মানে ভেলোসিটি বসে আছে, সরি, তাহলে এগুলো থেকে কিন্তু মানে এটাকে আমরা ওয়ার্ক বা এনার্জির সাথেও কিন্তু রিলেট করতে পারি। ঠিক আছে, ওয়ার্ক বা এনার্জির সাথেও কিন্তু আমরা এটাকে রিলেট করতে পারি। তাহলে যদি রিলেট করতে চাই তাহলে কিভাবে রিলেট করব বল? এটা যদি ওয়ার্ক হয়, মানে এটা বেসিক্যালি এটা আসছে তো যে ওপরে ওয়ার্ক আছে আর নিচে কারেন্ট আছে, তাই তো, ওয়ার্ক বাই অ্যাম্পিয়ার, তাহলে ওয়ার্ক বাই কারেন্ট। তাহলে ওয়ার্ক বাই কারেন্ট মানে, ওয়ার্ক মানে আমরা লিখতে পারি, যদি যেহেতু এখানে আমাদের সবাই ফিল্ড এসব নিয়ে যদি আমরা রিলেট করাই, পোটেনশিয়াল যদি আমরা এখান থেকে নিয়ে আসি, ওয়ার্ক মানে হচ্ছে তোর বল কিউভি, তাই তো, কিউভি। এখান থেকে রিলেটটা কীভাবে করবো বল? মানে আমি কি বলতে চাইছি বুঝতে পারছিস তো? কিউ ভি ফর পোটেনশিয়াল, কারেন্টটা হচ্ছে তোর কিউ বাই টি, তাহলে কিউ কিউ গন, তাহলে ইট উইল বি ভিটি। তাহলে এখানে আমাদের একটা জিনিস কি সুন্দর আমরা বার করলাম, দেখ যে 1 Weber ক্যান অলসো বি রিটেন অ্যাজ
1 ভোল্ট ইন্টু 1 সেকেন্ড, মানে পোটেনশিয়ালের সাথেও আমরা এখানে রিলেট করে দিলাম ম্যাগনেটিক ফ্লাক্সকে, কারণ ডাইমেনশন আমাকে তাই বলছে। দিস ইজ দ্য ডাইমেনশন অফ ওয়ার্ক ডান। ওয়ার্ককে যদি তুই এখানে পোটেনশিয়ালের সাথে রিলেট করিস তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ভি, কারেন্ট মানে কিউ বাই টি, টিটা নিউমারেটরে গেল, কিউ কিউ গন, তাহলে উই হ্যাভ ভিটি, ভিটি মানে হচ্ছে ভোল্ট ইন্টু সেকেন্ড, তাহলে 1 ওয়েবার ক্যান অলসো বি রিটেন অ্যাজ 1 ভোল্ট ইন্টু 1 সেকেন্ড, তাই তো? তাই আসছে তো? হলো। নেক্সট এবার আমরা আসছি আসল টপিক, মানে ইন্ডাকশানে ঢুকছি আস্তে আস্তে। তোরা ক্লাস 10 এগুলো অলরেডি পড়ে ফেলেছিস, আর নতুন করে এখানে আমাদের কিছু বলার নেই, জাস্ট একটু ইন্ট্রোডাকশন। দ্যাট ইজ দ্য ফ্যারাডেজ এক্সপেরিমেন্ট। কি বলেছিল ফ্যারাডে? বলে ফেল। যে আমি যদি এখানে এরকম একটা কয়েলের সাথে জাস্ট সিম্পল একটা গ্যালভানোমিটারকে জাস্ট কানেক্ট করে রেখে দিলাম, আর এটার সামনে একটা পার্মানেন্ট ম্যাগনেটকে প্লেস করেছি নর্থ সাউথ। তো ফ্যারাডে কি করলেন? ফ্যারাডে বললেন, ওই সময় দিয়ে ফ্যারাডে যখন আসলেন বললেন যে আমি ওরস্টেডের রিভার্স করব। মানে কি? ওরস্টেড বলেছিলেন whenever current is flowing through a conductor magnetic field is generated। ফ্যারাডে উল্টো করলেন। ফ্যারাডে কি বললেন? যে উইদিন দ্য ম্যাগনেটিক ফিল্ড আমরা যদি কোনো কন্ডাক্টরকে প্লেস করি তাহলে সেখানে কারেন্ট জেনারেট করবে। কি বললাম? আমরা যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো কয়েলকে বা কন্ডাক্টরকে রাখি, দেখ এই কয়েলটার মধ্যে কোথাও কিন্তু কোনো সোর্স নেই। সোর্স মানে কারেন্ট ফ্লো করার কিন্তু কোনো উৎস নেই, সোর্স কিন্তু নেই। বাট আমরা পড়েছিলাম ক্লাস 10-এ যে ফ্যারাডে দেখিয়েছিলেন যে এখানে কারেন্ট ফ্লো করবে। হ্যাঁ, কারেন্টের অ্যামাউন্টটা খুবই কম, বাট স্টিল কারেন্ট ফ্লো করবে। কি করে? না গ্যালভানোমিটারের ডিফ্লেকশন দেখে আমরা বুঝতে পারছিলাম, তাই তো? তাহলে কি করে এটা হচ্ছে? তো উনি ফার্স্ট যে এক্সপেরিমেন্টটা করলেন প্রথম অবস্থায়, যে দেয়ার ইজ নো রিলেটিভ ভেলোসিটি বিটুইন দ্য কয়েল অ্যান্ড দ্য বার ম্যাগনেট, দ্যাট ইজ ভি ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা কি দেখলাম? নো ডিফ্লেকশন ইন দ্য গ্যালভানোমিটার। গ্যালভানোমিটারে কোনো ডিফ্লেকশন হচ্ছে না। দ্যাট মিনস গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট পাস করছে না, এখানে কারেন্ট উইল বি 0 ফর দ্য ফার্স্ট কেস। সেকেন্ড কেসে উনি কি করলেন? এবার ওনার মাথায় বুদ্ধি আসলো যে আচ্ছা আমরা যদি কয়েল বা ম্যাগনেটটাকে মুভ করানো স্টার্ট করি তাহলে কি হবে? এটা হচ্ছে গ্যালভানোমিটারটা, যে দুটোর মধ্যে যে কোনো একটাকে যদি মুভ করাই তাহলে কি হবে? তো উনি ট্রাই করলেন যে নর্থ পোল অফ দ্য ম্যাগনেটকে উনি টুয়ার্ডস দ্য কয়েলের দিকে মুভ করাচ্ছেন। তো এই কেসে মাথায় রাখবি, তোরা পড়েছিস মনে কর স্টেটমেন্ট অফ দ্য ফ্যারাডে, এইখানে একটা ইএমএফ তৈরি হয়। কেন ইএমএফ তৈরি হবে? কারণ যদি কারেন্ট ফ্লো করে, সার্কিটটার মধ্যে তো কোনো উৎস নেই, কোনো সোর্স নেই, কারেন্ট ফ্লো করছে মানে অ্যাকর্ডিং টু ওহমস ল ভি তো হবে, ভি ইকুয়ালস টু আইআর। কারেন্ট আছে মানে ভি আছে। তাহলে এই যে ইএমএফটা এখানে তৈরি হয় সেটাকে বলা হয় ইনডিউসড ইএমএফ, দ্যাট ইজ নট দ্য পার্মানেন্ট ইএমএফ। তাহলে এই ইনডিউসড ইএমএফটা তৈরি হওয়ার যে কজটা সেটাকে অপোজ করে। মনে কর স্টেটমেন্ট পড়েছিলিস ক্লাস 10-এ, যে এখানে যে কজ, কার কজ? না ইনডিউসড ইএমএফটা তৈরি হওয়ার যে কজটা তাকেও অপোজ করে। তাহলে এই অপোজিংটা কি করে বোঝাবি? তো বলছে যে আমার মোটিভটা কি, ভালো করে বোঝ। আমার মোটিভটা কি? আমি চাইছি বার ম্যাগনেটটাকে টুয়ার্ডস দ্য কয়েল এভাবে মুভ করিয়ে যেতে। তো আমার মোটিভটাকে অপোজ করবে কে? এই কয়েলটার মধ্যে তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ডটা। এই কয়েলের মধ্যে কোন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে? না ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এবং এই প্রসেসটাকেই আমরা পড়েছিলাম হচ্ছে ইন্ডাকশন, রাইট? তা দিস ইজ দ্য পার্মানেন্ট ম্যাগনেট, এটাকে আমি টুয়ার্ডস দ্য কয়েল মুভ করাতে চাইছি। তাহলে ওকে অপোজ করছে কে? না ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ডটা। আমার মোটিভটাকে অপোজ করবে ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ডটা। তাহলে অপোজ করার জন্য আমি কি করব? সাথে সাথে দেখা গেল
এই কয়েলটার যেটা নিয়ার এন্ড আছে সেখানে তৈরি হয়ে গেল লাইক পোল, আর ফার্দার এন্ডে তৈরি হয়ে গেল হচ্ছে সাউথ পোল। তাহলে তো অপোজিশন হলো যে আমি কিছুতেই এই পার্মানেন্ট ম্যাগনেটকে কয়েলের দিকে মুভ করাতেই পারছি না। কেন পারছি না? বিকজ এইখানে তোর অপোজিং একটা ফিল্ড তৈরি হয়ে গেছে, লাইক পোল এখানে জেনারেট করে গেছে। ঠিক আছে, তাহলে না না, আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ যদি আমি ওটাকে যদি মানে ওদিকে সরাতে, মানে কয়েলের দিকে যদি আমি সরাতেই না পারি, তাহলে কারেন্টটা কোনটা হবে কি করে? না, তুই তো ওভারকাম করছিস। ওভারকাম করছিস মানে কি? তুই জোর করে ওকে মুভ করাচ্ছিস, তুই বাইরে থেকে একটা এক্সটার্নাল ওয়ার্ক করছিস বলেই তো ম্যাগনেটটা মুভ করছে। কিন্তু তুই যেমন মুভ করাচ্ছিস তোর মোটিভটা দিয়ে, তোর মুভমেন্ট করানোর জন্যই এই কয়েলটার মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড। এবং যত তুই ওকে ওর কাছে নিয়ে আসবি তত ম্যাগনেটিক ফিল্ডটা স্ট্রং হয়ে যাবে, স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডটা ইনডিউসড হবে। কেন না? আরো বেশি করে অপোজ করবে। কিন্তু আমরা কি করব? এই অপোজিং ফোর্সকে ওভারকাম করছি কিভাবে? না, আমরা বাইরে থেকে অ্যাজ আ এক্সটার্নাল এজেন্ট এই এক্সটার্নাল ওয়ার্কটা করতে হেল্প করবে। কি বললাম বুঝতে পারলি? তাহলে আমি এখানে জোর, মানে এই অপোজিংটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেংথ। একদম মানে যতটা তুই ওকে কাছে আনবি, যত সেপারেশন কমাবি, তত এখানে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তত বেশি করে ওকে কি করবে? অপোজ করবে। দিস ইজ দ্য কনসেপ্ট, বুঝতে পারলি? তাহলে এই মতো অবস্থায় গ্যালভানোমিটারে ডিফ্লেকশন কোন দিকে দেখবো আমরা? এই ডাইরেকশনে, এই ডাইরেকশনে। নর্থের দিকে ঢুকলো, নর্থের দিকে ঢুকলো, সাউথ থেকে বেরিয়ে গেল, আবার এখানে ঢুকছে। সাউথের সাউথের থেকে বেরোলো, আবার নর্থের দিকে ঢুকলো। এইভাবে জিনিসটা ঘুরছে, এইভাবে ঘুরছে। তাই ডিফ্লেকশনটা দিকে হলো গ্যালভানোমিটারের ডিফ্লেকশনটা। এটা কোন দিক বল? টুয়ার্ডস রাইট বলতে পারিস, ইস্ট বলতে পারিস, যা খুশি। তবে টুয়ার্ডস রাইট লিখলাম। তাহলে আমি এখানে ডিফ্লেকশন দেখতে পেলাম কোন দিকে? মানে ডিফ্লেকশন আছে মানেই এখানে ইনডিউসড কারেন্ট জেনারেট হয়ে গেছে। কখন? যখন এখানে মোশনটাকে আমি আনতে পেরেছি। দেখ ডায়াগ্রামটা ডান কিনা, চেঞ্জ করব। আচ্ছা, মানে যখন হ্যাঁ বল। যখন কয়েলটায় কোনো কারেন্ট পাস করছে না, হ্যাঁ, তখন তো কয়েলটা একটা মেটালের মতো কাজ করবে, তাহলে অ্যাট্রাক্ট হলো না কেন? কয়েলটা মেটালের মতো কাজ করবে ঠিকই, কিন্তু কপার, মানে কপার কি ম্যাগনেটিক সাবস্টেন্স? হ্যাঁ। কপার মানে ম্যাগনেটাইজড হয়? না, আমি কোনোদিন দেখিনি করে। তাহলে তো ম্যাগনেটাইজ হয় না তো। ম্যাগনেটিক সাবস্টেন্স কারা? কোবাল্ট, নিকেল, আয়রন, স্টিল, এগুলোকে তুই বলতে পারিস যে ম্যাগনেটিক সাবস্টেন্স। কপার ইজ নট দ্য ম্যাগনেটিক। মেটাল মানে কি অ্যাট্রাক্টেড হয় নাকি? এটা পড়েছিস নাকি কখনো? যে মেটাল ইজ দ্য হ্যাভিং দ্য ম্যাগনেটিক প্রপার্টি? কখনোই না। কিছু ম্যাগনেটিক সাবস্টেন্স আছে যেটাকে বলা হয় ফেরো ম্যাগনেট। সেই ফেরো ম্যাগনেটকে তুই ইজিলি ম্যাগনেটাইজ করে অ্যাট্রাকশন করছিস, যেটা ছোটবেলা পড়েছিলিস যে ইন্ডাকশন হবে তারপরে অ্যাট্রাকশন হবে। তো এই কেসে কপার ইজ নট দ্য ম্যাগনেটিক সাবস্টেন্স, দ্যাট ইজ ওয়াই দে আর নট অ্যাট্রাক্টেড বাই ইচ আদার। কিন্তু কপারকে আমি কি করতে পারি? ইজিলি কারেন্ট দিয়ে, মানে কারেন্ট ফ্লো করাতে পারি। দ্যাট ইজ ওয়াই উই আর টেকিং দ্য কপার কয়েল। আদারওয়াইজ তো এখানে তুই যদি আয়রন নিতিস তো সবার আগে অ্যাট্রাক্ট হয়ে গেল, তাহলে তুই এখানে কোনো মোশনই ফিল করতে পারতিস, মানে এই যে কারেন্টের ডিফ্লেকশন হ্যানা থানা এগুলো কিছুই ফিল করা যেত না। যদিও অল্প হতো বাট তবুও যেত না, তাই তো? আচ্ছা আচ্ছা, বুঝেছি। সো আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। চল এবার সেকেন্ড এক্সপেরিমেন্টে এবারও কি করলো? এবার তোরা ডিফ্লেকশনটা বলবি। এটা হচ্ছে আমাদের গ্যালভানোমিটার, এটা হচ্ছে থার্ড এক্সপেরিমেন্ট, গ্যালভানোমিটার। এবার আমি চাইছি হচ্ছে ম্যাগনেটটার নর্থ পোলটাকে আর ওর কাছে নিয়ে যাব না, ওর থেকে দূরে নিয়ে চলে যাব। তাহলে আমার মোটিভটা কি? আমি ওকে কাছে আনতে চাইছি না, আমি অ্যাওয়ে ফ্রম দ্য কয়েল নিয়ে যেতে চাইছি। তাহলে আমার মোটিভটাকে আবার এই ইনডিউস ম্যাগনেটিক ফিল্ডটা কি করবে? অপোজ করবে। তাহলে নিয়ারার এন্ডে হয়ে যাবে সাউথ পোল, ফার্দার এন্ডে হয়ে যাবে কি? নর্থ পোল। তাহলে এই কেসে
কোন দিকে ডিফ্লেক্ট করবে? টুয়ার্ডস দ্য লেফট, টুয়ার্ডস দ্য লেফট। তাহলে কারেন্টটা ঢুকলো, সাউথের থেকে বেরোলো, এইভাবে মুভ করলো। তাহলে সব সময় এখানে একটা অপোজিং ক্যারেক্টারিস্টিক আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে 4 নম্বর একটা লাস্ট তোরা বল, যে এবার যদি আমি উল্টোটা করি, যে আমি এবার সাউথ পোলটাকে ওর কাছে নিয়ে আসতে চাইছি, তাহলে আমি কি দেখবো বল? নিয়ারার এন্ডে কি তৈরি হবে? সাউথ পোল তৈরি হবে। আর ফার্দার এন্ডে নর্থ পোল। তাই রিফ্লেকশনটা কোন দিকে হবে? ইস্টে, মানে রাইট। লেফটের দিকে, লেফটের দিকে হবে। নর্থ দিকে লেফটে কেন হবে এটা? এই যে এটার মতনই, এদিকে সাউথ হয়েছে, এদিকে নর্থ হয়েছে। তাহলে ক্লকওয়াইজ, ও আচ্ছা, ক্লকওয়াইজ কোন দিকে হয়? সাউথ পোল। অ্যান্টি ক্লকওয়াইজ কোথায় হয়? নর্থ পোলে, পড়িয়েছিলাম তো ক্লক রুলে। হ্যাঁ। টুয়ার্ডস লেফট, এগুলো তো খেয়াল করতে হবে কোনটাতে ক্লক রুল ইউজ করবো আর কোনটাতে নর্মাল। লাস্ট 5 নম্বরে কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট কোন দিকে হবে? যদি এবার আমি সাউথ পোলটাকে অ্যাওয়ে ফ্রম দ্য কয়েল নিয়ে যেতে চাই, তাহলে এদিকে নিয়ারার এন্ডে হবে নর্থ, ফার্দার এন্ডে হবে সাউথ। তাহলে অ্যান্টি ক্লকে ঢুকলো, ক্লক দিয়ে বেরিয়ে গেল, তাহলে এটা হবে টুয়ার্ডস রাইট, তাই তো? টুয়ার্ডস রাইট। ক্লিয়ার এই জায়গাটা? হ্যাঁ, তাহলে একটু রাখুন। হ্যাঁ হ্যাঁ, তাহলে ফ্যারাডেস ফার্স্ট ল সেকেন্ড ল পড়বি ভালো করে। লিখতে তো এখন আর দেয় না, কিন্তু তাও থিওরিগুলো দেখে রাখবো। আমি আর লিখছি না এখানে এত কথা, জাস্ট পড়ছি। দেখ ওই পিডিএফটা থেকেই বলছি। বলছে whenever there is a change in the magnetic flux linked with a coil, an EMF is induced in it and this EMF lasts as long as the change in the magnetic flux continues. যতক্ষণ অবধি ম্যাগনেটিক ফ্লাক্সগুলো বেরোতে থাকবে, এই যে ম্যাগনেটিক ফ্লাক্স নর্থ থেকে বেরোচ্ছে, সাউথে ঢুকছে, এরকম একটা দিয়ে দেখাচ্ছি, দেখ এরকমভাবে যাচ্ছে। যতক্ষণ অবধি ম্যাগনেটিক ফ্লাক্স এই কয়েলটার সাথে লিঙ্কড হয়ে থাকবে এই মুভমেন্টের থ্রুতে, ততক্ষণ অবধি আমার এই কয়েলের মধ্যে একটা ইনডিউসড ইএমএফ তৈরি হতে থাকবে। ইনডিউসড ইএমএফ তৈরি হওয়া মানে এখানে ইনডিউসড কারেন্ট জেনারেট হবে অ্যাকর্ডিং টু ওহমস ল। এবং ম্যাগনেটিক ফ্লাক্স যদি আর পাস না করে, পাস কখন করবে না? যখন দেয়ার ইজ নো রিলেটিভ মোশন বিটুইন দ্য কয়েল অ্যান্ড দ্য ম্যাগনেট, তখন কিন্তু এখানে আর ইএমএফ জেনারেট হবে না। দিস দ্য ফার্স্ট পয়েন্ট, যেটা কিনা স্টেটমেন্টটা, ফ্যারাডের স্টেটমেন্টটা। সেকেন্ড লটা থেকে আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ দ্য ফ্যারাডেস লটা পেতে পারি। মনে করে দেখ, এগুলো সব ক্লাস 10-এ তোরা পড়েছিস। সেকেন্ড ল কি বলেছে? The magnitude of the EMF induced in the coil is proportional to the rate of change of magnetic flux linked with the coil. মানে এখানে যে EMF, induced EMFটা যেটা তৈরি হবে, that is directly proportional to the rate of change of magnetic flux linked with the coil. মানে যতক্ষণ অবধি ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হতে থাকবে, ততক্ষণ অবধি ইনডিউসড ইএমএফ জেনারেট হয়ে থাকবে। যত বেশি ফিল্ড লাইন্স যাবে, তত বেশি ইনডিউসড ইএমএফ তৈরি হবে, তত বেশি ইনডিউসড কারেন্টও তৈরি হবে। স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে বলেছিলাম আগেরটাতেই। আর যত কম ম্যাগনেটিক ফ্লাক্স যাবে, ইএমএফ কমবে, কারেন্ট কমে যাবে, রাইট? তাহলে দিস ইজ দ্য, এটা হচ্ছে তোরা ছোটবেলা পড়েছিলিস এই এক্সপ্রেশনটা। এখন বড় হয়ে ডেল্টা লিখবো না, এটাকে আমরা ডিফারেন্সিয়াল ফর্মে লিখবো, ডি ফাই ডিটি। ইএমএফ E is proportional to d phi dt. তাহলে proportionality sign remove কর, constant নিয়ে আয়। K is the proportionality constant, যেটাকে আমরা এক্সপেরিমেন্ট করে পেয়েছি 1। ঠিক আছে, তাহলে ফর্মুলা তাহলে কি হলো? আলটিমেটলি ফ্যারাডেস ফর্মুলা, E equals to
ডিফাই ডিটি, রাইট? আচ্ছা, এটা হচ্ছে ফর সিঙ্গেল কয়েলিং এর জন্য। যদি ওখানে এন নাম্বার অফ কয়েল থাকে তাহলে ফর্মুলা কি হয়ে যাবে? ইকুয়ালস টু এন ডিফাই ডিটি। এখানে যদি কয়েলটা এন খানা থাকে তাহলে এন ডিফাই ডিটি হয়ে যাচ্ছে, রাইট? বা এটাকে আরেবার নর্মাল ফর্মে যদি লিখিস তাহলে এটাকে এভাবে লিখতে পারিস, চেঞ্জ ফ্লাক্স মিনস ফাই টু মাইনাস ফাই ওয়ান ডিভাইডেড বাই টি, যেমন নর্মালি ছোটোবেলায় আমরা লিখতাম ফাই টু চেঞ্জটা, ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জটা। সো দিস ইজ দ্য ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন অফ দ্য ফ্যারাডেজ ল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম? ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন অফ ফ্যারাডেজ ল। রাইট, বোঝা গেল? তাহলে যতক্ষণ অবধি ফ্লাক্স ইনডিউস হতে থাকবে, যতক্ষণ অবধি ফ্লাক্স পাস করতে থাকবে ততক্ষণ অবধি ইএমএফ ইনডিউসড হবে। ইএমএফ ইনডিউস হওয়া মানে কারেন্ট ফ্লো করবে। দেখ এই অবধি সবার ক্লিয়ার কিনা দেখে আমাকে বল। কয়েলিং যদি খুব বাড়িয়ে দিই তাহলে আরো বেশি হয়ে যাবে, কারেন্ট অনেক বেড়ে যাবে। একদম আরো বেশি হবে, ইনডিউস ইএমএফ আরও হবে বেশি, কারেন্টটা আরও বেশি বাড়বে, আরও এখানে স্ট্রং হাইলি স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড ইনডিউস হবে এই কয়েলটার মধ্যে। ক্লিয়ার এই অবধি? চল এবার এই এক্সপ্রেশনটা তো ফ্যারাডে দিয়ে দিলেন, কিন্তু ফ্যারাডে এই গল্পটাকে কিন্তু এক্সপ্লেন করতে পারলেন না। ওনার এক্সপ্রেশনে এই ব্যাপারটা কিন্তু এক্সপ্লেন হলো না। কোন ব্যাপারটা? যেটা আমি বারবার বলছি, আমার মোটিভকে অপোজ করবে এখানে তৈরি হওয়া ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ডটা। যেটা বলছিলাম, সাউথ আসলে এখানেও সাউথ অপোজ করলো, আমি দূরে নিয়ে যেতে চাইলে এখানে নর্থ অ্যাট্রাক্ট করবে। তাহলে এই যে অপোজিং ক্যারেক্টারিস্টিক প্লে করছে সেটা কিন্তু ফ্যারাডের স্টেটমেন্টে কোথাও ক্লিয়ার না। ফ্যারাডে সিম্পলি বলল যতক্ষণ ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্ক থাকবে কয়েলের সাথে ততক্ষণ অবধি কয়েলের মধ্যে ইএমএফ ইনডিউস হতে থাকবে, ম্যাগনেটিক ফ্লাক্স স্টপ হয়ে গেলে ইএমএফটা জিরো হয়ে যাবে। এটা ফার্স্ট স্টেটমেন্ট। সেকেন্ড স্টেটমেন্ট হচ্ছে induced EMF is directly proportional to the rate of change of the magnetic flux linked with the coil. জাস্ট এই দুটো স্টেটমেন্ট। কিন্তু এই দুটো স্টেটমেন্ট থেকে আমাদের কাছে এটা ক্লিয়ার না যে এই অপোজিং ক্যারেক্টারিস্টিকটাকে কিন্তু এক্সপ্লেন করতে পারলো না। তাহলে তারপরে কে আসলো না, ফ্যারাডেরই আন্ডারে একজন যে স্কলার কাজ করতো, মানে ওনারই স্টুডেন্ট লেন্স বলে, সে এসে এটাকে ডিফাইন বা এক্সপ্লেন করলো। তাই লেন্স কি বললো? লেন্সের স্টেটমেন্টটা পড়বি, the EMF induced in a coil is given by the negative of the rate of change of magnetic flux linked with its turns। মানে কি, লেন্সের এক্সপ্রেশন, লেন্স এটাকে মডিফাই করলো কিভাবে? এই এক্সপ্রেশনটাকে E minus n d phi dt. This is the modification of Faraday's law, modification of Faraday's law by Lenz। তাই তো এই মাইনাস সাইনটা কি সিগনিফাই করছে বল? ইএমএফটা যে কারণে তৈরি হয়েছে সেই কারণটাকে অপোজ করা হচ্ছে মাইনাস সাইনটা দিয়ে। তাই তো, ইএমএফটা তৈরি হয়েছে কেন? এই মোশনটা আছে বলে ইএমএফ তৈরি হয়েছে। তাহলে ইএমএফটা তৈরি হওয়ার কজটাকে অপোজ করলো কে? এর মধ্যে তৈরি হওয়া ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ডটা। দিস ইজ দ্য ল, লেন্সেস ল। দ্য লেন্সেস লটার স্টেটমেন্টটা কি বলছে? দেখ, this law states that the direction of the induced current is such that it opposes the cause which produces it. The direction of the induced current is opposes the cause which produces it. যে ওর ডাইরেকশনটা বা ওর মধ্যে তৈরি হওয়া কারেন্টটা অপোজ করছে কাকে? যে কারণের জন্য ও তৈরি হয়েছে। তাহলে নেগেটিভ সাইনটা কি সিগনিফাই করছে? যে ইনডিউস ইএমএফটা যে অপোজ করছে সেই অপোজটা
এই মাইনাস সাইনটা দিয়ে যেই আমি ডিনোট করলাম, দেন গিয়ে আমার ফ্যারাডের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা কমপ্লিট হলো। আদারওয়াইজ এই ফর্মুলা থেকে আমি কিন্তু এই অপোজিশনটাকে রিয়েলাইজ করাতে পারবো না, তার জন্যই লেন্সের হেল্প নিতে হবে। ক্লিয়ার? ম্যাম অপোজটা করে কেন? অপোজ করছে কারণ দেখ, ওর মধ্যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি ছিল না, মানে এখানে তো কোনো কারেন্ট নেই, তাহলে ও যেমন ছিল তেমনই আছে, তেমনই থাকতে চাইছে। সেটা ওর মধ্যে নিজস্ব প্রপার্টি, ইলাস্টিসিটি বল বা সব কিছুর জন্য যা যা ওর নিজস্ব ইনহারেন্ট প্রপার্টি আছে সেগুলোর জন্য। এবার তুই সেটাকে ডিস্টার্ব করছিস, তুই এই পার্মানেন্ট ম্যাগনেটটার ম্যাগনেটিক ফিল্ডটা দিয়ে এই কয়েলটাকে ডিস্টার্ব করার ট্রাই করছিস। তাই ডিস্টার্ব করার মানেই সেটাকে তো ও আবার করে নিজের আগের পজিশনে রিটেইন করতে চাইবে। এটা তো প্রত্যেকটা জিনিসেরই নিজস্ব ধর্ম, যেমন আমরা ইলাস্টিসিটিতে পড়েছি, প্রত্যেকটা জিনিসে। তাহলে আবার করে নিজের আগের কন্ডিশনে রিটেইনিং ক্যাপাসিটি তৈরি করার জন্য ও কি করলো না, তোর মোটিভটাকে অপোজ করছে বারবার, এবং এই অপোজটা করছে বলেই এখানে ম্যাগনেটিক ফিল্ডটা ইনডিউস হচ্ছে, যেটাকে আমরা ইন্ডাকশন বলছি। ম্যাগনেটিক ফিল্ডটা ইনডিউস হচ্ছে এবং ইনডিউস হওয়ার জন্যই এখানে তোর কারেন্টটা ফ্লো করছে। ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে বলেই কিন্তু কারেন্টটা ফ্লো করছে, বা উল্টোটা, ভাইসি ভার্সা। এখানে ওরস্টেড বা ফ্যারাডে দুজনে মিলেমিশে কাজ করছে, যে ম্যাগনেটিক ফিল্ড আছে বলে কারেন্ট আছে, বা উল্টো করে বললে কারেন্ট আছে বলে ম্যাগনেটিক ফিল্ড আছে, একই ব্যাপার। তাহলে অপোজিশন ওর নিজস্ব প্রপার্টি, অপোজ তো করবেই, কারণ ও তো প্রথমে কোনো কারেন্ট, এখানে তো কোনো উৎসই নেই, এখানে কি কোনো সেল ব্যাটারি কিছু কানেক্ট করেছি না, তাহলে ওর মধ্যে কারেন্টটা ফ্লো করার জন্য ওর ভেতরে যে প্রপার্টিটা আছে, যে ক্যারেক্টারিস্টিক্সটা আছে, সেটা অপোজ করবে, এবং অপোজ করার জন্যই তোর মোটিভটাকে অপোজ করছে বলেই লেন্স এখানে তোর মাইনাস সাইনটাকে ইন্ট্রোডিউস করবে। বোঝা গেল? হ্যাঁ। আরেকটা হচ্ছে যেটা আগে ডেসক্রিপটিভ কোয়েশ্চেনে খুব দিত, যে লেন্সেস ল থেকে আমরা কি করে কনজারভেশন অফ এনার্জিকে ডিফাইন করতে পারি, মানে লেন্সেস ল কি কনজারভেশন অফ এনার্জিকে সাপোর্ট করছে নাকি ভায়োলেট করছে? তো দেখ, এখানে অবশ্যই সাপোর্ট করছে, কারণ হচ্ছে কি, আমরা পার্মানেন্ট ম্যাগনেটটাকে একটা কয়েলের কাছে নিয়ে আসছি, তাহলে আমি এখানে জোর করে কাজটা করছি, কারণ বোথ দ্য টাইমে অপোজ করছে। তাহলে সেই অপোজিং ফোর্সটাকে ওভারকাম করার জন্য আমরা বাইরে থেকে একটা এক্সটার্নাল ওয়ার্ক করছি। সেই এক্সটার্নাল ওয়ার্কটা এই সিস্টেমটার মধ্যে কোন এনার্জি হিসাবে স্টোর হচ্ছে? মেকানিক্যাল এনার্জি, কারণ এখানে মুভমেন্ট হচ্ছে, বা বলতে পারিস একদম প্রিসাইজলি কাইনেটিক এনার্জি, বা মেকানিক্যাল এনার্জি বলাটাই বেস্ট। মেকানিক্যাল এনার্জি এখানে ফার্স্টে জেনারেট হলো, তারপরে কি মেকানিক্যাল এনার্জিটা ভ্যানিশ হয়ে গেল? না, দিস মেকানিক্যাল এনার্জি ইজ নাও কনভার্টেড টু দ্য ইলেকট্রিক্যাল এনার্জি। দেখ, কারণ এখানে ইলেকট্রিসিটিটাই তো অবটেন করছি আমরা। আমাদের আউটপুটটা কি? আউটপুট হচ্ছে আমি এখানে গ্যালভানোমিটারে ডিফ্লেকশন দেখতে পাচ্ছি, মানে কারেন্ট ফ্লো করছে। কারেন্ট ফ্লো করছে মানেই তোর এখান থেকে তৈরি হয়ে গেল কি, যে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি হচ্ছে। তার মানে এই ফ্যারাডেজ ল আর লেন্সেস ল এরা কিন্তু একদম প্রপার আছে, কারণ ও কিন্তু ওই পুরো এক্সপেরিমেন্টটা করেছে ঠিকই, ও কিন্তু এটা বলতে পারবে না কেউ যে এক্সপেরিমেন্টটা ভুল, যে ও এনার্জি কনজারভেশনকে ভায়োলেট কিন্তু করছে না। এখানে প্রপার এনার্জি কনজারভেশন হচ্ছে, বিকজ উই আর ডুইং দ্য এক্সটার্নাল ওয়ার্ক, দ্যাট এক্সটার্নাল ওয়ার্ক স্টোর্ড অ্যাজ দ্য মেকানিক্যাল এনার্জি উইদিন দ্য সিস্টেম, and that mechanical energy is converted to the electrical energy, and this is our output. এটাই হচ্ছে আমাদের আউটপুট। তাহলে ইনপুট যদি আমাদের মেকানিক্যাল এনার্জি হয়, আউটপুট হিসাবে আমি এখানে ইলেকট্রিক্যাল এনার্জি পাবো। ঠিক আছে? তো আগে ডেসক্রিপটিভে এটা এক্সপ্লেন করতে বলতো যে হাউ লেন্সেস ল সাপোর্ট দ্য কনজারভেশন অফ এনার্জি, তখন এটা পুরোটা ডেসক্রাইব করে লিখতে হতো। তো আমি এটা ছোটো করে বললাম, কারণ তোদের তো লিখতে দেবে না, তবে হ্যাঁ, কনভার্সন অফ এনার্জিটা একটু দেখে রাখবো, যে মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্টেড হচ্ছে। চলো, এই অবধি ক্লিয়ার? দেখে নে, ডান। চল, তাহলে নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট
হেডিং করলাম মোশনাল EMF from Faraday's law. মোশনাল EMF তৈরি করব। তো কি বলছে দেখ, এখানে বলছে আমরা এখানে একটা ধর এরকম একটা সারফেস নিয়েছি, ম্যাগনেটিক ফিল্ড আছে এখানে ইনওয়ার্ড, মানে আমার এই কপির ভেতরে ঢুকছে ইনওয়ার্ড ডাইরেকশনে। So this is the direction of the magnetic field B vector. এর মধ্যে আমি একটা মানে একটা কন্ডাক্টরকে প্লেস করেছি, ঠিক আছে? ধর ছবিটা একটুখানি ঠিকঠাক করে আঁকতে হবে, দাঁড়া। ফার্স্টে আমি একটা রেক্ট্যাঙ্গুলার লুপ কনসিডার করি, রেক্ট্যাঙ্গুলার লুপ, PQ RS বলছে consider a magnetic field of strength B vector acting perpendicular to the plane of paper and directed outwards as shown in the diagram. A rectangular loop of where PQRS is held partially in the magnetic field in the plane of the paper. Let the length of the side PQ be L. Length তাহলে লেন্থ তো তাহলে এদিকে চলে আসবে, তাহলে এটা কিউ হবে না, দাঁড়া আমি পিডিএফে যা পাঠিয়েছি সেভাবেই করছি, তো তোদের পড়তে সুবিধা হবে। PQRS, the length of the coil is given, that is L, small l। আচ্ছা, তারপরে কি বলছে দেখ, let the length of the side PQ be L and any instant t, suppose x length of the loop be within the field। তাহলে কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে ধরা গেল যে এই পোর্শনটা তো বাইরে আছে, ধর এইটুকু জায়গা, মানে ধর আমি এটাকে এভাবে দেখাচ্ছি, এইটুকু যে জায়গা আছে আমাদের, এটা তো পুরোটা সারফেসটা, যেখানে ম্যাগনেটিক ফিল্ডটা আছে সেটাকে আমি একটা বাউন্ডারি করে দিচ্ছি, দেখ যেটুকু জায়গায় আমার ম্যাগনেটিক ফিল্ডটা আছে। সো দিস ইজ দ্য বাউন্ডারি, যেটার নাম দিলাম হচ্ছে ধর এম এল, ভালো করে জায়গাটা বুঝবি, ও এন। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডটা বি ভেক্টরটার মধ্যে আমার এই রেক্ট্যাঙ্গুলার লুপের কিন্তু এই সাইডটা পুরোটা নেই, কতটুকু আছে না বলেছে অনলি এক্স পোর্শন আছে, এইটুকু আছে হচ্ছে এক্স পোর্শন একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে। এবং কি বলছে দেখ, ইফ দ্য লুপ PQRS be moved with a velocity v in the plane of the paper towards the direction shown in the figure, এবং এই রেক্ট্যাঙ্গুলার লুপটা মোশনে আছে, মানে এই ডাইরেকশনে, ঠিক আছে, ভি ভেক্টর নিয়ে ভেলোসিটি নিয়ে এই ডাইরেকশনেও মুভ করছে, ঠিক আছে, তাহলে আস্তে আস্তে সরছে, ম্যাগনেটিক ফিল্টার থেকেও আস্তে আস্তে কি করছে, সরছে, কারণ মোশনে আছে। তাহলে ইন দ্য মিন টাইম দেন দ্য এরিয়া অফ দ্য লুপ লিঙ্কড উইথ দ্য ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জেস। অবভিয়াসলি প্রথমে যতটুকু এক্স আর এল ছিল, তারপরে আস্তে আস্তে এক্সটা তো কমতে থাকবে, কারণ সরতে থাকবে এই সাইডে, তাহলে এরিয়াটা এখানে কি হচ্ছে না, ভ্যারিয়েবল এরিয়া চেঞ্জ হচ্ছে। দিস কুড বি ডিটেক্টেড বাই দ্য গ্যালভানোমিটার জি কানেক্টেড ইন দ্য লুপ। আচ্ছা, এখানে একটা গ্যালভানোমিটার ইজ অলসো কানেক্টেড, দেখ ভালো করে, এই জায়গাটাতে লুপটার মধ্যে একটা গ্যালভানোমিটারকে আমরা কানেক্ট করে দিয়েছি, এবং যেহেতু এই কয়েলটা মানে রেক্ট্যাঙ্গুলার লুপ আর এই পার্মানেন্ট ম্যাগনেটের মধ্যে আবার তৈরি হয়ে গেল কি মোশন,
কয়েলটা তো এখানে মুভ করছে, তার মানে এখানে কি তৈরি হবে বল? আমার কাছে একটা পার্মানেন্ট ম্যাগনেট ছিল, জায়গাটা কি না MLOL বা MNOL। তার মধ্যে প্রথমে রেক্ট্যাঙ্গুলার কয়েলটা স্টেবল ছিল, তারপরে যদি রেক্ট্যাঙ্গুলার কয়েলটা মোশনে চলে আসে, ভি ভেলোসিটি নিয়ে এভাবে বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড আর এই কয়েলের মধ্যে কি তৈরি হয়ে গেল? এখন একটা রিলেটিভ মোশন তৈরি হয়ে গেল। আর ফ্যারাডে আমাকে কি বলেছিল যে whenever there is a motion between the coil and the magnet, then what is happen? That is magnetic induction will be generated। তার মানে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ইনডিউস হবে। ম্যাগনেটিক ফিল্ড ইনডিউস হওয়া মানে এখানে ইএমএফ ইনডিউসড হবে। ইএমএফ ইনডিউস হওয়া মানে গ্যালভানোমিটারে আমি কি দেখতে পাবো? ডিফ্লেকশন দেখতে পাবো, রাইট? বুঝতে পারলাম? তাহলে এখানে তোর কিন্তু গ্যালভানোমিটারে কিন্তু আমরা কি দেখতে পাবো? ডিফ্লেকশন দেখতে পাচ্ছি। দেখ, এই অবধি কি বোঝাতে পারলাম? মানে ছবিটা কি ক্লিয়ার হলো? এই জায়গাটা ক্লিয়ার? এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আসবে না, বাট ফর্মুলা কি করে আসছে সেটা বুঝতে হবে। তাহলে একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে, ধর এভাবে লিখলাম, বেশি লিখছি না, ধর বললাম যে ইন টাইম ডিটি, ডিটি টাইমে মানে খুব ছোট্ট একটা টাইমে কতটা এরিয়া চেঞ্জ হলো। তাহলে এরিয়াটা সমানে কমছে, কারণ তো এদিকে শিফট করছে, তাহলে এক্সটা কমছে, তাহলে ডিক্রিজ ইন এরিয়া অফ দ্য লুপ linked with the magnetic field, linked with the magnetic field কি হবে বল? মাইনাস এল ডিএক্স। কতটা শিফট করেছে ডিটি টাইমে? ধরলাম খুব স্মল অ্যামাউন্ট শিফট করেছে, দ্যাট ইজ ডিএক্স অ্যামাউন্ট। তাহলে এই মাইনাস সাইনটা কি সিগনিফাই করছে? যে এরিয়াটা টাইমের রেসপেক্টে কমছে। এলটা হচ্ছে লেন্থটা, ডিএক্সটা হচ্ছে এই ওপরের পার্টটা, যতটা ওই ডিটি টাইমেও শিফট করেছে। তাহলে ইন দ্য মিন টাইম এটা যদি তোর এরিয়া হয়ে থাকে, তাহলে তোর ম্যাগনেটিক ফ্লাক্সটা কি হবে? ডিক্রিজ ইন ম্যাগনেটিক ফ্লাক্স। কেন ম্যাগনেটিক ফ্লাক্স কমছে? কারণ এরিয়াটা কমছে। আমরা পড়েছিলাম ম্যাগনেটিক ফ্লাক্স ইজ নাথিং বাট দ্য বি ইন্টু এস। বি ইন্টু এস মানে কি? এরিয়ার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। যত বেশি এরিয়া থাকবে তত বেশি ম্যাগনেটিক ফ্লাক্স কাট করে বেরোতে পারবে। এরিয়া যত কমছে ম্যাগনেটিক ফ্লাক্স তো কমবে অবভিয়াসলি। তাহলে এটাকে আমরা লিখছি হচ্ছে ডি ফাই, কি ছিল ফর্মুলা বল? বি ইন্টু এরিয়া, তাহলে মাইনাস বিএল ডিএক্স, রাইট? ম্যাগনেটিক ফিল্ড আর এরিয়া, এবং ধরে নিলাম দুটো একই ডাইরেকশানে আছে, এরিয়া ভেক্টরটাও তোর ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশানেই আছে, তাহলে আর এই কস থিটার প্রবলেমটা আসবে না। তাহলে ডিফাই ইকুয়ালস টু মাইনাস বিএল ডিএক্স। তাহলে ফ্যারাডে আমাকে কি বলেছে? এবার ফ্যারাডে লটা অ্যাপ্লাই করে দে। ফ্রম ফ্যারাডেজ ল we know EMF equals to minus d phi dt, right? তাহলে মাইনাস phi এর ভ্যালু আমরা পেয়েছি মাইনাস বিএল ডিএক্স ডিটি। তাহলে E equals to মাইনাস মাইনাস প্লাস বিএল ডিএক্স ডিটি, রাইট? ডিএক্স ডিটি মানে কি? ডিসপ্লেসমেন্টকে বা লেন্থকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা মানে ভেলোসিটি, একদম। তাহলে দিস ইজ দ্য ফর্মুলা অফ দ্য মোশনাল ইএমএফ। দেখ নামেই লেখা আছে মোশনাল ইএমএফ। কেন মোশনাল ওয়ার্ডটা ইউজ করা হলো? বিকজ ইএমএফ এর ফর্মুলাতে ভেলোসিটি চলে আসছে। তাহলে উই হ্যাভ দ্য ফর্মুলা, এই ফর্মুলাটা খুব ভালো করে মাথায় রাখবো, for the motional EMF, which is equals to E equals to BLV, BLV, okay?
আর এই মোশনাল ইএমএফ যদি তৈরি হয় তাহলে হোয়াট ইজ দ্য ইনডিউসড কারেন্ট? ইনডিউসড কারেন্ট উইল বি I equals to E by R from Ohm's law. Ohm's law তো আমরা সব জায়গাতে ইউজ করতে পারবো, রাইট? আরটা কি? R be the resistance of the loop. কারেন্ট তৈরি হয়েছে মানেই সেখানে রেজিস্ট্যান্স তৈরি হবেই হবে। তাহলে I ইকুয়ালস টু E বাই R, তাহলে ইনডিউসড কারেন্টের ফর্মুলা কি পেলি? ডিএল ভি বাই আর। এখানে ভিটা কিন্তু পোটেনশিয়াল না, এখানে ভিটা কিন্তু ভেলোসিটি। দ্যাট ইজ ওয়াই দিস টাইপ অফ ইএমএফ ইজ কল্ড মোশনাল ইএমএফ, রাইট? দেখে অবধি ক্লিয়ার কিনা? হ্যাঁ। আমাকে একটা জিনিস বল, ইটা তো ইএমএফ উইচ ইজ আ স্কেলার কোয়ান্টিটি, বাট ওর ফর্মুলাতে একটা ভেক্টর আছে, একটা আর দুটো ভেক্টর আছে। তাহলে আমরা এটা কি বুঝে গেছি যে দিস ইজ নাথিং বাট দ্য ডট প্রোডাক্ট অফ দিস টু কোয়ান্টিটি? দ্যাট মিনস উই ক্যান অলসো রাইট বিএল ভি সাইন থিটা, রাইট? তাহলে ডট ডট প্রোডাক্ট, হ্যাঁ ডট প্রোডাক্ট, সরি দাঁড়া মুছে দিই। cos থিটা ডট প্রোডাক্ট হচ্ছে যেহেতু, তাহলে থিটা ইজ দ্য অ্যাঙ্গেল between B vector and V vector, right? দেখে নে, দাঁড় এই অবধি। হ্যাঁ ম্যাম। হ্যাঁ। এবার আমরা আসছি হচ্ছে দাঁড়া, ফ্লেমিংস রাইট হ্যান্ড রুলটা কোথায়? এখানেই তো থাকার কথা, হ্যাঁ এখানেই আছে। তাহলে এই ইন্ডাকশনের পরের পার্টি আমরা পড়েছিলাম মনে কর ক্লাস 10-এ, ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল, ফ্যারাডেজ লটা এখান থেকে এক্সপ্লেন করতে পারি আমরা। আমরা আগের চ্যাপ্টারে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল পড়েছি, এটা রাইট হ্যান্ড রুল। রাইট হ্যান্ড রুলে কি বলছিল মনে কর, যে আমাদের রাইট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার আর থামটাকে যদি আমরা কীভাবে আঁকে রে, যাই হোক এগুলো ফিঙ্গারগুলো, এটা হাতটা ধরে নে, বুঝতেই পারছিস আশা করি। তাহলে দিস ইজ দ্য থাম, দিস ইজ দ্য ইন্ডেক্স ফিঙ্গার অ্যান্ড দিস ইজ দ্য মিডল ফিঙ্গার। তাহলে আমাদের রাইট হ্যান্ডের ফার্স্ট তিনটে ফিঙ্গারকে যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডাইরেকশনে রাখি, তাহলে এগেইন ইন্ডেক্স ফিঙ্গার ডিনোটস দ্য ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, this denotes the induced current, তাহলে থামটা হচ্ছে তোর মোশন অফ দ্য কন্ডাক্টর। তাহলে উল্টো বললাম আমি, আরেকবার বলি দেখ, যে তিনটে ফিঙ্গারকে মিউচুয়ালি পারপেন্ডিকুলার রাখলাম, ইফ থাম and index finger denotes the direction of motion of the conductor and the field, then the middle finger denotes the direction of induced current. যদি এই দুটো হয় তাহলে এটা হবে লেফট হ্যান্ডের পুরো উল্টো। লেফট হ্যান্ডে বলেছিল যদি
মিডল ফিঙ্গার আর ইন্ডেক্স ফিঙ্গার যদি হয় তাহলে থামটা হবে, এখানে কিন্তু সেটা নয়। এখানে বলছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন যদি এদিকে হয় আর থামটা যদি মোশন অফ দ্য কন্ডাক্টরকে শো করে, দেন আমাদের মিডল ফিঙ্গার ডিনোট করবে কাকে না, কারেন্ট, ইনডিউসড কারেন্টের ডাইরেকশনকে। সো দিস ইজ অ্যাপ্লিকেবল ফর দ্য ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড দিস ইজ দ্য ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। আগেরটা লেফট হ্যান্ড ছিল, দিস ইজ দ্য রাইট হ্যান্ড রুল। ওকে ম্যাম একবার লেফট হ্যান্ডটা বলবেন একবার। হ্যাঁ লেফট হ্যান্ডটা ছিল এটা, লেফট হ্যান্ড কেমন করে আঁকবো না, লেফট হ্যান্ড হচ্ছে তোর এইটা এইটা আর তার সাথে এদিকে তোর থামটা ছিল আর এখানে তো রিমেনিং ফিঙ্গারগুলো ছিল। তাহলে এখানে বলছে যে ইফ ইন্ডেক্স ফিঙ্গার অ্যান্ড দ্য মিডল ফিঙ্গার ডিনোটস দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড দ্য ভেলোসিটি বা বলতে পারিস কারেন্ট, যা খুশি, তাহলে ভেলোসিটি অফ দ্য চার্জ পার্টিকল, then the thumb denotes the direction of the force which is exerted on the charge particle. তাহলে এখানে বলেছে যে ইন্ডেক্স ফিঙ্গার আর মিডল ফিঙ্গার যদি এটা হয় তাহলে থাম হবে ফোর্স, আর এই কেসে বলছে যদি থাম আর ইন্ডেক্স ফিঙ্গার যদি এই দুটো হয় তাহলে গিয়ে মিডল ফিঙ্গারটা ইনডিউস কারেন্টকে ডিনোট করবে। কারণ দেখ এই কেসে মনে করে দেখ এফটা ছিল আউটপুট বিকিউভি সাইন থিটা, কারণ এখানে আউটপুটটা ছিল ফোর্স আর এই কেসে আউটপুটটা কিন্তু কারেন্ট, তাই না, কারেন্টটাকে আমরা পাচ্ছি গ্যালভানোমিটারে। সো দিস ইজ দ্য আউটপুট, সেটা বুঝতে হবে। দেখ বুঝলি কিনা। হ্যাঁ বুঝেছি। ওকে চল তাহলে নেক্সট টপিকে আসি আমরা। হ্যাঁ এবারে আসছি হচ্ছে আমরা ইনডিউসড ইএমএফ by changing the orientation of the coil with respect to the magnetic field. আচ্ছা আমাকে বলতো যে তোরা পড়েছিলিস বা বলেছিলাম হয়তো টেনে যে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলকে আমরা মোটর রুলও বলে থাকি। দিস ইজ অলসো কল্ড মোটর রুল, কারণ ইলেকট্রিক মোটরে ইউজ করা হয়। ইলেকট্রিক মোটর মানে ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্টেড টু দ্য মেকানিক্যাল এনার্জি, ফোর্স তৈরি হচ্ছে, মোশন তৈরি হচ্ছে। বাট ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল কোথায় ইউজ করা হয় বল, ডায়নামো বা ইলেকট্রিক জেনারেটরের কাজ কি রে, মেকানিক্যাল এনার্জি, মানে ওইখানে এটা ঘুরবে, ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি হবে। তাহলে মেকানিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি হচ্ছে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল, আর ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি টু মেকানিক্যাল এনার্জি। এই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার রাখবি। চল তাহলে কেন বললাম এবার বুঝতে পারবি। দেখ বলছে একটা এই ছবিটা তোরা আগেও দেখেছিস, একটা পার্মানেন্ট ম্যাগনেটের মধ্যে আমি একটা কয়েলকে প্লেস করেছি। পার্মানেন্ট ম্যাগনেট নর্থ সাউথ, ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো এভাবে যাচ্ছে নর্থ থেকে সাউথে। তো আমি এটা ঘোরার পরের ছবিটা আঁকছি, আগেও এঁকেছিলাম যখন আমরা টর্ক ক্যালকুলেশন করেছিলাম। তো এটা অলরেডি ঘুরে গেছে, ঠিক আছে।
এটা রেক্ট্যাঙ্গুলার হলো না, যাই হোক তোরা বুঝবি সেটাই। সো দিস ইজ দ্য অ্যাক্সিস অফ রোটেশন। ও কিভাবে ঘুরছে, ও এইভাবে ঘুরছে, এইভাবে অ্যান্টি ক্লকে ঘুরছে, তাই তো পড়েছিলাম তো এটা টর্কের ফর্মুলাতে। তাহলে এখানে ও প্রথমে একদম সোজা ছিল, প্রথমে সোজাই ছিল, তারপরে ফোর্সটা এমনভাবে তৈরি হলো যে একটা ফোর্স ওকে ভেতরের দিকে ঘোরালো, আরেকটা ফোর্স ওকে বাইরের দিকে বার করে আনছে, আর এই দুটো সারফেসে কোনো ফোর্স নেই, জিরো। তাহলে ও ভেতরে ঢুকলো বাইরে বেরোচ্ছে, ভেতরে ঢুকলো বাইরে বেরোচ্ছে, তো এটা কোন ডাইরেকশনে ঘুরছে, অ্যান্টি ক্লকে ঘুরছে। ভেতরে ঢুকলো বাইরের দিকে বেরোলো, ভেতরে ঢুকলো বাইরের দিকে বেরোলো, দ্যাট ইজ এন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন, এটা আমরা পড়েছিলাম। তাহলে এরকম অবস্থায় দেখ একটা জিনিস খেয়াল কর, এই কয়েলটার মধ্যে মোশন আছে এবং এই কয়েলটা একটা ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে বসে আছে, মানে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। দিস ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড, বিকজ দিজ আর দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। তাহলে এগেইন এখানে একটা মোশন আছে, এখানে একটা কি বলবো ভেলোসিটি আছে। তাহলে মোশন থাকা মানেই এখানে ইএমএফ ইনডিউসড হবে অ্যাকর্ডিং টু ফ্যারাডে, রাইট? তাহলে এই মতো অবস্থায় আমরা যদি ফ্যারাডেজ ল ইউজ করে ফেলি, তাহলে ফ্যারাডে কি বলল, ফ্রম ফ্যারাডেজ ল E equals to minus d phi dt, রাইট? আচ্ছা, ফাই কি হবে? ফাই যদি আমি যদি এখানে জেনারেল কেসটা দেখি, দেখ আচ্ছা এই কয়েলটার মধ্যে যদি এন নাম্বার অফ টার্নস থাকে, এরকম পেঁচিয়ে 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 আমি এন নাম্বার অফ টার্নস তৈরি করে দিয়েছি, রাইট? তাহলে ফাই এর ফর্মুলা হয়ে যাবে এন বি এ কস থিটা। আমি ধরলাম যে থিটাটা জিরো না, এখানে একটা অ্যাঙ্গেল আছে, কেন জিরো না আমি পরে বলছি। এন বি এ কস থিটা। আচ্ছা থিটার সাথে ভালো করে বুঝবি, থিটার সাথে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি রিলেশনটা কি মনে আছে? ক্লাস 11-এ রোটেশনাল মোশনে পড়েছিলাম। বিকজ দিস ইজ নাথিং বাট দ্য রোটেশনাল মোশন, থিটা ইজ দ্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তাহলে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এন্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি? মনে আছে কারোর? সে কি রে, তোরা তো কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছিস না? ওমেগা ইকুয়ালস টু থিটা বাই টি, থিটা ইকুয়ালস টু কি হবে, ওমেগা টি, তাই তো? তাই তো? তাহলে ফাই ইকুয়ালস টু হোয়াট উই ক্যান রাইট, আমরা এখানে থিটার জায়গায় ওমেগা নিয়ে আসবো। কেন আনবো সব উত্তর পরে পাবি। এন বি এ কস ওমেগা টি। কেন না এখানে যেহেতু এটা ঘুরছে, ওর একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি বা which is nothing but the angular frequency, কারণ আমরা পড়েছিলাম ক্লাস 11-এ angular frequency is nothing but the angular velocity because this is radian per second মানেই হচ্ছে এক সেকেন্ডেও একবার করে রোটেট করে করে আসছে, তাহলে কতবার রোটেট করছে, দ্যাট ইজ দ্য ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে ফ্লাক্সের নতুন করে ফর্মুলা তৈরি হলো এন বি এ কস ওমেগা টি। তোরা বলবি ম্যাম এটা কি সব জায়গায় ইউজ করতে পারি? না, this formula is only applicable for the rotational motion. কয়েলটা যদি কোনো পার্মানেন্ট ম্যাগনেটের মধ্যে রোটেট করে, ও কিন্তু নর্মাল লিনিয়ার ভেলোসিটিতে মানে লিনিয়ার মোশনে নেই, ও কিন্তু এখানে রোটেশনাল মোশনে আছে। রোটেশনাল মোশন হলে দেন ফাই উইল বি এন বি এ কস ওমেগা টি। ওমেগা দিয়ে এটাকে রিপ্লেস করলাম আমরা, রাইট? তাহলে এখানে এটা বসিয়ে দে, মাইনাস ডিডিটি অফ এন বি এ কস ওমেগা টি। তাহলে মাইনাস ডিডিটি, বল কি হবে এখানে? আর ডিডিটি ফিডিটি লিখছি না, এন বি এ এগুলো তো সব কনস্ট্যান্ট, ছেড়ে দে। তাহলে কসকে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস সাইন, মাইনাস মাইনাস খেয়ে নিলাম, তাহলে ইট উইল বি এন বি এ ওমেগা সাইন ওমেগা টি। ওমেগাটা কনস্ট্যান্ট বাইরে আসলো, এন বি এ ওমেগা সাইন ওমেগা টি, ঠিক আছে?
এই ফর্মুলাটা খুব ভালো করে মনে রাখতে হবে। কেন? কারণ এটা আমাদের যখন আমরা ঠিক এর পরের চ্যাপ্টারটায় অল্টারনেটিং কারেন্ট পড়াবো তখন কিন্তু আমাদের এই ফর্মুলাটা ইউজ করব, সব জায়গায় ইউজ হবে। ঠিক আছে, তা এটা কোত্থেকে আসলো? ফ্রম দিস পার্ট। আচ্ছা, এই এন বি এ ওমেগা মাথায় রাখবি is the maximum value of the induced EMF. Maximum value of the induced EMF, right? কেন? দেখ, সাইন ওমেগা টি ম্যাক্সিমাম কখন হবে? যখন থিটাটা 90 ডিগ্রি, রাইট? মানে ওমেগাকে মানে আমি কি বলতে চাইছি যে এটাকে 90 ডিগ্রি আনতে হবে, তাই তো? তাহলে ওমেগা টি এর পার্টটা হবে হচ্ছে পাই বাই 2, ঠিক আছে, পাই বাই 2। তাহলে ইএমএফটা হয়ে যাবে NBA ওমেগা, which is the maximum value of the EMF, কারণ সাইন থিটা ম্যাক্সিমাম মানেই তো এই পার্টটা ম্যাক্সিমাম, তার জন্যই এটাকে বলা হয় ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ইনডিউসড ইএমএফ অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই, মাথায় রাখবি এগুলো কিন্তু আমি আর রিপিট করবো না নেক্সট চ্যাপ্টারে অল্টারনেটিং কারেন্টে, ইট ইজ ডিনোটেড বাই ই নট and the formula will become E equals to E naught sin omega t, because E naught টা কি? E naught টা হচ্ছে NBA omega. So this is the peak value of the EMF, induced EMF. এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা, পিক ভ্যালু। এই পিক ভ্যালুটা আমরা অল্টারনেটিং কারেন্টে গ্রাফে শো করব। তো আপাতত এই ফর্মুলাটা আমি বলছি বারবার মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। চল দেখ এই ফর্মুলা ডেরিভেশন অবধি ক্লিয়ার কিনা। ক্লিয়ার? এবং এখান থেকে দেখবি এসএলআরওটাতে এগুলো লাগে না যদিও এই চ্যাপ্টারে, তাও বলে রাখি, আমার বইতে পেজ নাম্বারটা বলে রাখি, চাইলে দেখতে পারিস তোরা পরে। 6.16-এ পুরো এই কয়েলটার রোটেশনটা সুন্দর করে ছবি এঁকে দেখিয়েছে যে কিভাবে রোটেট করছে, এটা কিভাবে রোটেট করছে সেটা এখানে দেখিয়েছে। না বলছে ওমেগা টিটাকে তুমি ভ্যারি করাও। কিভাবে ভ্যারি করাবে? না আমি একটু পরের পেজে গিয়ে দেখাই। দেখ বলছে ওমেগা, পেজ নাম্বারটা আরেকবার বলবে? 6.16, দেখ ঠিক আছে। তাহলে ওমেগা টি এর ভ্যালু ভ্যারিয়েশনগুলো দেখ। ওমেগা টি ইজ নাথিং বাট দ্য ফেজ অ্যাঙ্গেল, বুঝতেই পারছিস, বিকজ দিস ইজ দ্য থিটা। ফেজ অ্যাঙ্গেল মানে কি? থিটা। তো ফেজ, তোরা এই ওয়ার্ডটা শুনেছিস অনেকবার হয়তো, যে ধর তুই একটা ফ্ল্যাটে থাকিস, তো পার্টিকুলার তোর বাড়িতে কারেন্ট গেছে, আশেপাশের কারোর কারেন্ট যায়নি, তো তখন আমরা কি বলি? এই ফেজটাতে কারেন্ট নেই, এই ফেজটাতে। ফেজ মানে কি? ওই যে রোটেশনটা হচ্ছে, যে মানে ইএমএফটা তৈরি হচ্ছে, ওই একটা পার্টিকুলার ফেজে গিয়ে ও অফ হয়ে গেছে, কিন্তু আরেকটা ফেজে কিন্তু চালু আছে, তার জন্য আমার বাড়িতে কারেন্ট নেই। এগুলো একদম রিলেট করা যায় অল্টারনেটিং কারেন্টের সাথে। তো যাই হোক, তো আমি যেটা বলতে চাইছি যে থিটা হচ্ছে ওমেগা টি, এবং এই অ্যাঙ্গেলের ভ্যারিয়েশনগুলো আমি এভাবে লিখছি। দেখ 0 ডিগ্রি মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে করে বাড়াচ্ছি, পাই বাই 2, পরেরটা আরও পাই বাই 2 বাড়লে পাই, তারপরে আরেকটু পাই বাই 2 বাড়া, তাহলে ইট উইল বি 3 পাই বাই 2, আরেকটু পাই বাই 2 বাড়া, তাহলে কত হবে বল? 4 পাই। এইগুলো কি করছে মানে এই ভ্যালুগুলো এগুলো কি হবে? হ্যাঁ বলছি, দেখ এই যে আমার কয়েলটা যেটা ছিল, ঠিক আছে, কয়েলটার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো যাচ্ছে, দিস ইজ দ্য অ্যাক্সিস অফ রোটেশন। অ্যাক্সিস অফ রোটেশনে
জিনিসটা যে ঘুরছে, ঠিক আছে, এই যে ব্যাপারটা যে ঘুরছে, এই ঘোড়াটাই ফেজ দিয়ে দেখানো যেতে পারে। যে প্রথমে সাইন ওমেগা টিটা মানে সাইন থিটাটা, সাইন থিটা মানে কাকে বোঝাতে চাইছি বল এখানে আমি, আমাদের ফর্মুলাতে কি ছিল বল, এন ছিল রে, এন এ বি ওমেগা, এ ওমেগা বি সাইন ওমেগা টি, তাই তো? তার মানে এখানে বোঝাতে চাইছে যে এরিয়া ভেক্টর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, ঠিক আছে, এই যে দুখানা ভেক্টর, এই দুখানা ভেক্টর যখন সেম ডাইরেকশনে আছে, ভালো করে বোঝ, এরিয়া ভেক্টর, এরিয়া ভেক্টর, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর দুটোই যখন সেম ডাইরেকশনে, তখন থিটাটা কত ডিগ্রি, ওদের মাঝখানের অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 0 ডিগ্রি। এটাই তো থিটা, আমি তো সেটাকে ওমেগা টি করে লিখেছি, ভালো করে বোঝ জায়গাটা। ই মানে হচ্ছে এন এ বি ওমেগা সাইন থিটা, সেই থিটাটাকেই আমি ওমেগা টি দিয়ে ডিনোট করছি। তাহলে এখানে থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য এরিয়া ভেক্টর অ্যান্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, রাইট? তাহলে এরিয়ার ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর যখন সেম ডাইরেকশনে আছে, when they are in parallel, তখন থিটার ভ্যালু কত ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে এখানে 0 বসালে কোনো ইএমএফ তৈরি হয়নি, প্রথম কেসে ইএমএফ 0। এবার এরিয়া ভেক্টর ম্যাগনেটিক ফিল্ড তো এদিকেই আছে, এরিয়া ভেক্টরটা ওর সঙ্গে পারপেন্ডিকুলারলি চলে এসছে, তাহলে পারপেন্ডিকুলারলি আসতে গেলে তোকে কয়েলটাকে ঘোরাতে হবে তো, তাই তো? আগে এরিয়া ভেক্টরটা এই বরাবর ছিল, এখন সেকেন্ড কেসে এরিয়া ভেক্টরটাকে এই বরাবর আসতে হবে, কারণ তোর এটা তো পার্মানেন্ট ম্যাগনেট, ম্যাগনেটিক ফিল্ড তো এদিকেই আছে, আইদার এই বরাবর আসতে হবে না এই বরাবর আসতে হবে, মোদ্দা কথা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হবে। তাই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে গেলে তোর এই কয়েলটা ঘুরবে তো, এই অবস্থায় তো আর 90 ডিগ্রি চলে আসবে না, তাহলে কয়েলটা যদি ঘুরে যায় তাহলে থিটা চেঞ্জ হলো, মানে 90 ডিগ্রি গেল, তা 90 ডিগ্রি গেল মানে তখন তুই ম্যাক্সিমাম ইএমএফ পাচ্ছিস। আবার দুটো যখন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলো, মানে বি ভেক্টরটা এদিকেই আছে, এরিয়া ভেক্টর আবার করে ঘুরে এদিকে চলে এসছে অপোজিটে, তখন এটা আবার 0 হয়ে যাবে। এবার এই 3π/2 মানে হচ্ছে মাইনাসে চলে যাবে ইএমএফ, আর এখানে আবার 360 ডিগ্রি মানে এটা আবার 0 হয়ে যাবে। তাহলে এইভাবে ফেজ অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে, মানে এটার থেকে আমি যেটা বারবার বলছি অল্টারনেটিং কারেন্টের চ্যাপ্টারে পাবি, এটার থেকে আমি একটা গ্রাফ পাচ্ছি, দেখ ভালো করে, ইফ ইট ইজ দ্য maximum EMF, that is E naught in positive y axis, and this is the maximum EMF in the negative y axis. তাহলে প্রথমে দেখ ওমেগা টি মানে থিটাটা যখন 0, সরি যখন থিটাটা 0 তখন ইএমএফ 0, মানে দিস ইজ আ স্টার্টিং পয়েন্ট। যখন থিটা π/2 তখন ম্যাক্সিমাম ইএমএফ, মানে গ্রাফ উঠলো এই ম্যাক্সিমাম ইএমএফ। থিটা যখন পাই তখন আবার গ্রাফ নামলো 0। যখন থিটা 3π/2 তখন নেগেটিভ অ্যাক্সিসেও ম্যাক্সিমাম, তখন নেগেটিভ অ্যাক্সিসেও ম্যাক্সিমাম, দেখ দিস ইজ দ্য ম্যাক্সিমাম লাইন, এই অবধি গেল। এবার যখন পুরো সাইকেল কমপ্লিট হয়ে আসছে, মানে পুরো রোটেশন কমপ্লিট হয়ে গিয়েও আবার করে সোজাসুজি দাঁড়িয়ে পড়েছে, মানে এটা 360 ডিগ্রি হয়ে গেল, তখনও আবার করে 0 হয়ে গেল। তাই এটা কার গ্রাফ দেখে মনে হচ্ছে, কিসের গ্রাফ এটা, হ্যাঁ সাইনোসয়েডাল গ্রাফ না, অল্টারনেটিং কারেন্টে পড়েছিলাম ক্লাস 10-এ। সো দিস ইজ দ্য অল্টারনেটিং ইএমএফ। তোর ফেজ অ্যাঙ্গেলের সাথে সাথে এটা যেমন 0, এটা তোর হচ্ছে কত বল π/2, এটা কত হচ্ছে বল পাই, এটা কত হচ্ছে বল 3π/2, এটা কত হচ্ছে 2π। তাহলে ফেজের সাথে সাথে ইএমএফ চেঞ্জ হচ্ছে, আর ইএমএফ চেঞ্জ হচ্ছে কারণ এই কয়েলটা ঘুরছে। কয়েলটা যেহেতু ঘুরে বেড়াতে মানে ঘুরছে, তাহলে কয়েলের ঘোরার জন্য এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে মানে ফেজ অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, ফেজ অ্যাঙ্গেল চেঞ্জ মানে ইএমএফ চেঞ্জ হচ্ছে, তার জন্য এরকম একটা
অল্টারনেটিং ইএমএফ আমরা পাচ্ছি। এটা আমরা দেখবি নেক্সট চ্যাপ্টারে সেম গ্রাফ আমরা আঁকবো। দেখ এই এগুলো জিরো হয়ে গেলে কি কারেন্ট অফ হয়? হ্যাঁ হ্যাঁ, মানে ওই ফেজটা অফ হয়ে গেছে, আর যখন ম্যাক্সিমাম থাকছে তখন তোর ঠিকঠাক, মানে তুই হাই ভোল্টেজ পাচ্ছিস, একদম 220 ভোল্ট যা পাওয়ার কথা তাই পাচ্ছিস। চল এটা ডান। এটা তোদের আসবে না, কারণ এই ধরনের গ্রাফ, এই টাইপ অফ কোয়েশ্চেন তোদের মানে এমসিকিউতে আসা পসিবল না, আগেও আসতো না, মানে ডেসক্রিপটিভও আসতো না, এগুলো ডিসক্রাইব করতে দেয় না। খালি এই ফর্মুলাটা খালি মাথায় রাখবো, আমাদের যেটা কাজের ফর্মুলা, এনএ বি ওমেগা সাইন ওমেগা টি। ওমেগা মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তোকে যদি নর্মাল ফ্রিকোয়েন্সি দিয়ে দেয় তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কী করে বার করবি, ক্লাস 11-এ পড়েছিলাম, ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ, এফ ইজ দ্য লিনিয়ার ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওমেগা ইজ দ্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? এই অবধি সবার ক্লিয়ার? হ্যাঁ। চল নেক্সট টপিক। এখানে দেখ কত রকমের ইএমএফ পড়ছি আমরা। ইএমএফ ইন্ডিউসড between the two ends of a conductor rotating with uniform angular velocity, uniform angular velocity in a uniform magnetic field. এটা আরেকটা বার করব আমরা। ফর্মুলাগুলো খুব ভালো করে মাথায় ঘোরাবি। চল কি বলছে দেখ, এখানে বলছে একটা কন্ডাক্টর আছে, ছবিটা আমরা আঁকি। একটা কন্ডাক্টর আছে, কন্ডাক্টরটা রোটেট করছে, সাপোজ ইজ দ্য অ্যাক্সিস অফ রোটেশন। সোজা কেন হচ্ছে না? অ্যাক্সিস অফ রোটেশন, ও এইভাবে ঘুরছে। সো দিস ইজ দ্য ডাইরেকশন অফ ওমেগা, দিস ইজ দ্য সেন্টার, দিস ইজ দ্য সেন্টার। রোটেশনে আমরা ধরে নিচ্ছি যে এটা একটা কন্ডাক্টর, কন্ডাক্টরের এটা একটা এন্ড ও, এটা একটা এন্ড এ। দ্য লেন্থ অফ দ্য কন্ডাক্টর ইজ এল, এবং কন্ডাক্টরটা এই অ্যাক্সিস অফ রোটেশন, দিস ইজ দ্য path of the rotational motion and this is the axis of rotation, axis of rotation. ওকে, তাহলে ধরো এ ও টু এ, এবারও কি করলো, ও থেকেও চলে গেল ধর সাপোজ এখানে বিতে, ঠিক আছে, এইভাবে ঘুরছে ব্যাপারটা। তাহলে এই অ্যাঙ্গেলটাকে ধরলাম থিটা, থিটা রোটেশন হয়েছে। আর ম্যাগনেটিক ফিল্ডটা বলছে ইজ ইন দ্য আপওয়ার্ড ডাইরেকশন, ম্যাগনেটিক ফিল্ডটা তোর আপওয়ার্ড ডাইরেকশনে আছে। যদিও এখানে ডাইরেকশনটা অতটা ম্যাটার করে না, কারণ ইএমএফ বার করছি উইচ ইজ স্কেলার কোয়ান্টিটি, তাও আমরা লিখে রাখি আপওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড। and this is the direction of the tangent বরাবর যদি ড্র করি, this is the direction of the linear velocity. এবারে কি বলছে একটুখানি স্টেটমেন্টটা পড়বি। let a conductor of length capital L be rotating about the point O, O এর রেসপেক্টেও ঘুরছে, ঠিক আছে।
with uniform angular speed omega in the plane of the paper. The magnetic field B is normally upward related to the plane of the paper. Let us consider a small element dx of the conductor at a distance x from the point O. তার মানে আমরা ধর এই জায়গাটাতে একটা ছোট্ট পার্ট কাট করলাম, এই যে লেন্থটা এল এর তার থেকে একটা ছোট্ট পোর্শন কাট করেছি উইচ ইজ দ্য ডিএক্স, এবং সেটা এই ও পয়েন্টটা থেকে, মানে দিস ইজ দ্য কি বলবো, এই রোটেশনাল মোশনের ফিক্সড পয়েন্টটা, ও পয়েন্টে কন্ডাক্টরটা ভালো করে বোঝ, ও পয়েন্টে কন্ডাক্টরটা ফিক্সড আছে, এ পয়েন্টটা ঘুরছে, তাই তো? তুই যখন রোটেশনাল মোশন পড়েছিলিস কি পড়েছিলিস যে একটা পয়েন্ট ফিক্স থাকবে এবং সেই ফিক্সড পয়েন্টটা দিয়েই অ্যাক্সিস অফ রোটেশনটা পাস করবে, তাই তো? তাহলে হেয়ার ও পয়েন্ট ইজ ফিক্সড, এ পয়েন্টটা ঘুরছে, তাহলে এই ও পয়েন্ট, এই ফিক্সড পয়েন্ট থেকে এই ছোট্ট যে ডিএক্সটা কাট করেছিস সেইটুকু ডিস্টেন্সটা কত না ধরলাম এক্স, তাই বলেছে স্টেটমেন্টে। তারপরে কি বলছে দেখ, যে উইচ ইজ মুভিং উইথ ভেলোসিটি ভি পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, দ্য ইএমএফ ইনডিউস ইন দ্য এলিমেন্ট অফ দ্য কন্ডাক্টর। আচ্ছা, তাহলে এই মতো অবস্থায় যেটা ঘুরছে, তাহলে লিনিয়ার ভেলোসিটিটা ভি ভেক্টরটা এদিকে, মানে ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা কর। যদি এরকম একটা পাথ হয়, ও এই ডাইরেকশনে ঘুরছে, তার মানে এটা ভি ভেক্টর, রাইট? এরকম অবস্থায় যখন ও আছে, তাহলে ওর ডাইরেকশন অফ দ্য ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটিটা কোন দিকে? ট্যানজেন্ট বরাবর যদি আমি ড্র করি তাহলে ভি ভেক্টরটা এদিকে, আর ম্যাগনেটিক ফিল্ডটা আপওয়ার্ড ডাইরেকশনে, মানে বি ভেক্টরটা এদিকে। তাহলে বলেই দিচ্ছে যে বি ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের মধ্যেখানের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, দ্যাট ইজ দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। ওকে, তাহলে এই ক্ষেত্রে ইএমএফটা কতটা ইনডিউস হচ্ছে, কারণ এখানেও তো বডিটা মুভিং কন্ডিশনে আছে এবং এই জিনিসটা কোথায় প্লেস আছে, এটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা বডি যেটা মুভিং কন্ডিশন, মুভিং মানে রোটেশন, তাহলে এখানেও ইনডিউসড ইএমএফ তৈরি হবে। তাহলে ইনডিউসড ইএমএফ ফর দ্য লেন্থ ডিএক্স, ডিএক্স লেন্থের জন্য কতটা ইএমএফ তৈরি হবে বল? ডিই which is equals to b dx into v। এটা কোন ফর্মুলা ইউজ করলাম বলতো দেখি? ম্যাম এখানে কন্ডাক্টরটা কি সার্কুলার পাথে মুভ করছে তো? একদম, কন্ডাক্টরটা এইভাবে এখানে ফার্স্টে ছিল ধর, এবং ও পয়েন্টটা ফিক্সড রেখেছি আমি, কন্ডাক্টরের ও পয়েন্টটা ফিক্সড আছে, এ পয়েন্টটা ঘুরছে, মানে প্রথমে ও থেকে এতে গেল, তারপরে এ থেকে তারপরে ধরো বিতে গেল, মানে ও কন্ডাক্টরের ওটা তার মানে অ্যাক্সিসে আছে, অ্যাক্সিসে আছে, মানে দিস ইজ আ পাইভটেড পয়েন্ট বলতে পারিস, মানে এই পয়েন্টটা তোকে ফিক্সড রাখতেই হবে, কারণ একটা বডিকে ঘোরাতে গেলে একটা পয়েন্টও তোকে ফিক্সড রাখতে হবে। তাহলে সেই ফিক্সড পয়েন্টটা দিয়ে অ্যাক্সিস অফ রোটেশনটা পাস করেছে, এবং আমি এই বডিটার পাথটাকে শো করলাম। সো দিস ইজ দ্য পাথ অফ দ্য রোটেশনাল মোশন, যে ও থেকে এতে, এ থেকে ধর বিতে, বি থেকে ধর সিতে, সি থেকে ধর ডিতে, এইভাবে ঘুরে যাচ্ছে। তাহলে ও পয়েন্টটা ফিক্সড আছে, এ পয়েন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হলো। তাহলে এই মতো অবস্থায় ডিএক্স যে ছোট্ট একটা পার্ট কাট করেছি লেন্থটার ওপরে, তাই তার জন্য কতটা ইএমএফ তৈরি হলো এই পোর্শনটার জন্য না বিডিএক্স ভি। এটা কোন ফর্মুলা ইউজ করলাম বল? মোশনাল ইএমএফ ইনটু ডিএল। ইয়েস, মোশনাল ইএমএফ, দ্যাট ইজ বিএলভি। তাহলে ডিই ইকুয়ালস টু আমরা পেলাম হচ্ছে বিভি ডিএক্স, রাইট? বিভি ডিএক্স, দেখ এই অবধি লেখা হচ্ছে কিনা, চেঞ্জ করলাম। তাহলে কায়দাটা দেখ, ডিই মানে আমরা কি পেলাম আরেকবার, ডিভি ডিএক্স। আমরা ক্লাস 11-এ পড়েছিলাম হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন linear velocity and the angular velocity. Linear velocity is equals to angular velocity into r. r মানে হচ্ছে perpendicular distance from the axis of rotation, axis of rotation। তাহলে খেয়াল কর
ডিএক্সটা এখানে আছে, ডিএক্সটা থেকে মানে ডিএক্সটা অ্যাক্সিস অফ রোটেশন থেকে কতটা ডিস্টেন্সে আছে, হোয়াট ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স, দ্যাট ইজ এক্স, তাই তো, এক্স ডিস্টেন্সে আছে। তাহলে আমরা এখানে বসিয়ে দেব ভি ইকুয়ালস টু লিখলাম ওমেগা এক্স, তাহলে এই ফর্মুলায় পুট কর ডিই ইকুয়ালস টু বি ওমেগা এক্স ডিএক্স। এবার তো তোরা বুঝেই গেছিস টোটাল ইএমএফ। আমরা একটা ছোট্ট পার্টের জন্য করে এবার পুরোটা বার করে ফেলবো। টোটাল ইএমএফ ফর দ্য কন্ডাক্টর ও এ, ও আর এ এই পয়েন্টের মধ্যে ইএমএফটা বার করতে হবে। সো ইট উইল বি ই ইন্টিগ্রেশন অফ ডিই ইন্টিগ্রেশন বি ওমেগা এক্স ডিএক্স। বি ওমেগা ইজ কনস্ট্যান্ট। বল এক্স এর মিনিমাম লিমিট কি হতে পারে, অরিজিন 0, ম্যাক্সিমাম লিমিট কি হতে পারে এ, মানে দ্য লেন্থ এল, তাই তো, এটা বোঝাতে পারলাম তো। হ্যাঁ এক্স মানে হচ্ছে ওতে যখন আছে মানে 0, এতে যখন আছে মানে এল, এই দুটো পয়েন্টের মাঝখানেই তো ইএমএফটা মানে পিডিটা বার করতে হবে তোকে। তাহলে ইএমএফ ই ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম বি ওমেগা এক্স স্কোয়ার বাই 2, লোয়ার লিমিট 0, আপার লিমিট এল, তাহলে ইট উইল বি সিম্পলি বি ওমেগা এল স্কোয়ার বাই 2। এটা হচ্ছে কখন, যখন কয়েলটা বা কয়েল না কন্ডাক্টরটা একটা মানে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্লেস আছে এবং সেটা রোটেশনের মধ্যে আছে। একটা কন্ডাক্টর যার লেন্থ দিয়ে দেবে তোদেরকে, ধর লেন্থটা বলে দিয়েছে হচ্ছে 20 সেন্টিমিটার, এবং এটা একটা রোটেটিং একটা পাথে রোটেট করছে এবং তার ফ্রিকোয়েন্সিটা ধর বলে দিয়েছে 20 হার্জ। তাহলে এখান থেকে ওমেগাটা বার করে নিতে পারবি তোরা 40 পাই র্যাড পার সেকেন্ড, ঠিক আছে। আর ম্যাগনেটিক ফিল্ডটা ধর বলে দিয়েছে হচ্ছে 20 টেসলা। তাহলে এই মতো অবস্থায় ইএমএফটা বার করতে দিলে আমরা সিম্পলি বি ওমেগা এল স্কোয়ার বাই 2 বসিয়ে দেবো। 20 ওমেগা হচ্ছে তোর 40 পাই, এল হচ্ছে তোর 20 সেন্টিমিটার, এতে পারবি 20 × 10⁻² এর স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটা করে ক্যালকুলেট করে যা পাবি সেটা। তাহলে এটাই বলতে চাইছি যে এখানে কিন্তু ইএমএফ এর অনেক কটা ফর্মুলা পড়লাম, তাই কোনোটাই কিন্তু আমরা গুলিয়ে ফেলবো না। দেখে নে এই ফর্মুলাটা ক্লিয়ার কি না। ক্লিয়ার? ঠিক আছে। তাহলে চল এখান থেকে আমরা কি কি ইএমএফ এর ফর্মুলা পেলাম আরেকবার জট ডাউন করি। ফার্স্টে কি পেলাম বল, E equals to minus n divide dt, or we can write minus n, যদি তুই নর্মালি লিখি সেটাকে মাইনাস n বললাম এটা, হ্যাঁ ডিফাই এর জায়গায় কি বসাবো বল, বি ডিএস cos theta বাই ডিটি, এটা বসাতে পারিস, ঠিক আছে। বা সিম্পলি এখানে বসা তুই বি ডট এ বাই টি, যা যা পাবি ম্যাথসে দেখবি সব এই ফর্মুলা রিলেটেড, বি ডট এ বাই টি বসাতে পারিস। বা তুই এখানে সিম্পলি মাইনাস এন বি এ বাই টি বসালি, কারণ থিটা 0 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে একটাই ফর্মুলা যেগুলো নানান রকম ফর্মে আমরা লিখলাম। সেকেন্ড ফর্মুলা কি পেয়েছিলাম, মোশনাল ইএমএফ বিএলভি। আচ্ছা 3 নম্বরটা কি পেয়েছিলাম, ই ইকুয়ালস টু কি পেলাম বল, এন এ বি ওমেগা সাইন ওমেগা টি। 4 নম্বরটা কি পেলাম, বি ওমেগা এল স্কোয়ার বাই 2। তাহলে এই সব কটা ফর্মুলা কোথায় কি ইউজ হবে সেটা আমাদেরকে বুঝতে হবে, তাই তো। ক্লিয়ার?
নেক্সট আসছি হচ্ছে এডি কারেন্ট। এডি কারেন্ট ইজ নাথিং বাট দ্য কারেন্ট হুইচ ইজ প্রডিউসড ডিউ টু দ্য ইন্ডাকশন, মানে এটাকে বেসিক্যালি ইনডিউসড কারেন্টই এটা আমাদের। তো আমরা কিছুক্ষণ আগে কারেন্টের ফর্মুলা ডিরাইভ করেছিলাম হুইচ ইজ ইকুয়ালস টু ই বাই আর একটা কয়েলের মধ্যে দিয়ে। তাহলে ইটা কি ছিল বল? ইটা ছিল হচ্ছে মাইনাস এন ডিফাই ডিটি which is divided by R. So this is the mathematical expression of the eddy current. মানে কিছুই না, তুই এখানে যা যা ইএমএফ এর ফর্মুলা পেয়েছিস সবকটাকে তুই যদি রেজিস্ট্যান্স দিয়ে ডিভাইড করে দিস তাহলে ইলেকট্রিক কারেন্ট পেয়ে যাবি হুইচ ইজ দ্য এডি কারেন্ট। এডি কারেন্টের অ্যাপ্লিকেশান দেখে রাখতে পারিস, আসবে না তাও দেখে রাখিস যে ফার্নেসে মানে ইলেকট্রিক যে ফার্নেসগুলো হয় সেখানে ইউজ করতে পারি, ঠিক আছে। তারপরে ম্যাগনেটিক ব্রেকে ইউজ করতে পারি, পাওয়ার মিটারে ইউজ করতে পারি, ইন্ডাক্টার মোটর ইউজ করতে পারি। তাহলে এগুলো সবই এডি কারেন্টের ফর্মুলা। দেখে যদি দেখে নে। আচ্ছা রূপসা, তুই আমাকে একটা জিনিস বল, তোদের কি ম্যাথস আছে এখন? না না ম্যাম, না আজকে দেখি। ও আচ্ছা, পড়াবেন না? বাহ, তাহলে আমি আরেকটু টানবো। কিন্তু আমার একটা বক্তব্য ছিল, সেটা হচ্ছে ঠিক আছে, এটা হয়ে গেল তোর এডি কারেন্টের কনসেপ্ট। চল এবার একটু আসি হচ্ছে আমরা সেলফ ইন্ডাকশনে। সেলফ ইন্ডাকশন কাকে বলবো? যে নিজেই নিজেকে ইনডিউস করতে পারে, দ্যাট ক্যাপাসিটি ইজ কল্ড দ্য ইন্ডাকশন। আচ্ছা তোরা আমাকে বল যে তোরা কি কি ইনস্ট্রুমেন্ট মানে কি কি প্যারামিটার পড়েছিস এতদিনে? তোরা পড়েছিস রেজিস্টার, যেটাতে রেজিস্ট্যান্স থাকে। তোরা পড়েছিস ক্যাপাসিটার, যেটাতে ক্যাপাসিটেন্স থাকে। তোরা পড়বি ইন্ডাক্টার, যেটাতে ইন্ডাকটেন্স থাকে। এটাই এখন বলতে চলেছি যে হুইচ ইজ কল্ড সেলফ ইন্ডাকশন। এই তিনটেই আমরা অল্টারনেটিং কারেন্ট চ্যাপ্টারে ইউজ করব, রেজিস্টার, ক্যাপাসিটার, ইন্ডাক্টর। তো আগে ছবিটা একটু আঁকি। এগেইন একটা কয়েল আছে, কয়েলটাতে আমি একটা সোর্স দিয়েছি, ব্যাটারি কানেক্ট করে দিয়েছি। এখানে একটা কি আছে, কিটা ক্লোজ আছে, প্লাস মাইনাস। এখান থেকে কারেন্ট পাস করছে, বেরোচ্ছে, ঢুকছে। আচ্ছা, তাহলে এমতো অবস্থায় তোর এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, রাইট? এদিকে কি হয় বল? সাউথ, এদিকে হয় নর্থ। তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো এদিকে, বি ভেক্টরটা এদিকে হলো, রাইট? তাহলে একটা সেকেন্ড, হ্যাঁ এইটাই লাস্ট, হ্যাঁ অলমোস্ট। কেন যা তারপরে আয়। আচ্ছা, তাহলে এই মতো অবস্থায় সেলফ ইন্ডাকশনটা কি বলছে দেখ। বলছে সেলফ ইন্ডাকশন ইজ দ্য প্রপার্টি অফ আ কয়েল। ঠিক আছে, মাথায় রাখবি আমরা এখানে যা ডিসকাস করব সব কয়েলের জন্য ডিসকাস করব। প্রপার্টি অফ আ কয়েল। এবার একটা মজার বিষয় দেখ, রেজিস্ট্যান্সের সিম্বল তোরা শিখেছিস হচ্ছে এরকম, ক্যাপাসিটেন্সের সিম্বল শিখেছিস দুখানা সেম প্লেট, প্যারালাল প্লেট। ইন্ডাক্টর মানেই হচ্ছে একটা কয়েল। এটা হচ্ছে ইন্ডাক্টরের মানে ইনস্ট্রুমেন্টার সিম্বল। কেন? দিস আ প্রপার্টি অফ আ কয়েল, যেটা কি করতে চাইছে, বাই ভার্চু অফ হুইচ ইট অপোজেস দ্য গ্রোথ অর ডিকে দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু ইট। এটার কাজ কি? অপোজেস the growth or
the decay of current through it. মানে কি বলছে দেখ, এইখান থেকে ভালো করে এগুলো পড়বি। বলছে let us consider a coil connected a battery through key. On pressing the key, current starts growing in the coil, due to which the magnetic field and hence flux linking the coil starts increasing. So induced EMF in setup in the coil following Lenz's law. The direction of the induced EMF would be such it opposes the growth of current in the coil and thus decays the current to acquire the maximum value. On opening the key, the effect is in the reverse way. This property of the coil which opposes the growth or decay of the current is called the self induction. আচ্ছা কি বললো আরেকবার দেখ, এখানে প্রথমে তুই কিটাকে ক্লোজ করলি, কারেন্ট এখানে দিস দ্য প্রাইমারি কারেন্ট যেটা প্রথমে ফ্লো করা শুরু করলো, প্রথমে ফ্লো করেছে মানে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, এটা নর্মালি ওরস্টেড বলেছিল আমাদেরকে। এবার এই ম্যাগনেটিক ফিল্ডটা আসার জন্য মানে তৈরি হওয়ার জন্য এখানে ইন্ডাকশন তৈরি হবে। ইন্ডাকশন তৈরি হবে মানে তোর এই জায়গাটাতে একটা অপোজিট ডাইরেকশানে মানে অপোজিংয়ের জন্য একটা ইনডিউসড কারেন্ট তৈরি হবে। ভালো করে বোঝ জায়গাটা, প্রাইমারি কয়েলের কারেন্টটা মুভ করছে হচ্ছে ক্লকওয়াইজ, আর এখানে যে কারেন্টটা ইনডিউসড হবে যেটা কিনা আমার ওই কারেন্টটা তৈরি হওয়ার কজটাকে অপোজ করবে, তো সেটা যাবে হচ্ছে তোর কোন দিকে না অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে। কেন না আগেই বলা হচ্ছে যে সেলফ ইন্ডাকশন, এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা বা কারেন্টটা ইনডিউসড হচ্ছে সেটা কিন্তু অপোজেস দ্য গ্রোথ অর ডিকে দ্য কারেন্ট থ্রু ইট। আমি এখানে যে কয়েলটা রাখলাম তার মধ্যে যে সেলটা প্লেস করলাম, তাহলে এই মতো অবস্থায় কারেন্ট হঠাৎ করে কয়েলের মধ্যে দিয়ে বেড়ে গেল, আইটা এখানে ইনক্রিজ করে গেছে। আই ইনক্রিজ করে, এটা কোন আই? এটা প্রাইমারি কয়েল, প্রাইমারি কারেন্ট। তাহলে আইটা ইনক্রিজ করছে বলে এই কয়েলের মধ্যে এই প্রপার্টিটা জেনারেট হয়েছে। আমি আগেই বলেছিলাম মনে কর যে প্রত্যেকটা জিনিসের একটা ইনহারেন্ট প্রপার্টি থাকে যেটা কিনা নিজের আগের কন্ডিশনে রিটেন করতে চায় বা ফেরত যেতে চায়। তো এই মতো অবস্থায় এই কয়েলের এই সেলফ ইন্ডাকশন প্রপার্টিটার জন্য এর ঠিক অপোজিট ডাইরেকশানে আরেকটা কারেন্ট বা বলতে পারিস আরেকটা ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড হবে, যেটা কিনা এই গ্রোথ অফ দ্য কারেন্টকে কি করবে? ডিকে করার চেষ্টা করবে বা অপোজ করার চেষ্টা করবে। হলো? এবং সেকেন্ড কেসে কি বললো, এবার যদি আমি এই কয়েলটাকে কিটাকে যদি ওপেন করে দিই তাহলে সাথে সাথে এই প্রাইমারি কয়েলের কারেন্টটা কি হতে থাকবে? ডিকে করতে থাকবে, কমতে থাকবে। সেটাকে আবার করে এই সেকেন্ডারি মানে সেকেন্ডারি যে কারেন্টটা আছে সেটা আবার করে ইনক্রিজ করার ট্রাই করবে। মানে কি ও দুটো কেসেই ওকে অপোজ করার ট্রাই করছে, গ্রোথকেও অপোজ করবে, ডিকেকেও অপোজ করবে। মানে ও একটা নিউট্রাল থাকতে চাইছে। যদি তুমি ওকে কারেন্ট দাও তাহলে ও কারেন্টকে কমাবে, যদি তুমি হুট করে কারেন্টকে বন্ধ করে দাও তাহলে ও কিন্তু হুট করে কারেন্টের ভ্যালু একদম ডাইরেক্টলি জিরো করতে দেবে না, কিছু অপোজ করে করে তারপরে কারেন্টটাকে কমাবে। তাহলে এই যে ইনহারেন্ট প্রপার্টি অফ দ্য কয়েল, এটা কিন্তু যা কথা হচ্ছে সব কয়েল নিয়ে, এই যে ইনহারেন্ট প্রপার্টি অফ দ্য কয়েল সেটাকে বলা হচ্ছে সেলফ ইন্ডাকশন। এটা নিজস্ব প্রপার্টি, এটা কেউ ওর উপর ইম্পোজ করছে না, কেউ ওকে এটা জোর করে করছে না, এটা ওর নিজস্ব ক্ষমতা, যেটা ওর মধ্যে তৈরি হওয়া কিছু যদি চেঞ্জ হয় মানে কারেন্টটা হুট করে পাস করছে সেই চেঞ্জটাকে ও কী করবে না অপোজ করার ট্রাই করবে। দেখ এই জায়গাটাকে বোঝাতে পারলাম যে হোয়াট ইজ সেলফ ইন্ডাকশন। হ্যাঁ, এই যে নিজের মধ্যে যে নিজেকে অপোজ করছে এটার জন্য মানে কয়েলটা ডেস্ট্রয় হয়ে যেতে পারে না? কয়েলটা ডেস্ট্রয় হবে না, মানে অনেকদিন ইউজ করতে করতে ওর এই প্রপার্টিটা কমে যেতে পারে, কিন্তু ডেস্ট্রয় তো হবে না। কেন ডেস্ট্রয় হবে? ও তো চাইছে যে নিজের ইনিশিয়াল সিচুয়েশন বা ইনিশিয়াল স্টেটে রিটার্ন যাওয়ার। তাহলে রিটার্ন যেতে গেলে ওকে কী করতে হবে? ওর মধ্যে যে সামান্যটুকু যে পরিবর্তন সেটাকেও কী করবে? কমানোর চেষ্টা করবে, সেটাকে অপোজ করার চেষ্টা করবে।
তাই তো? তাহলে এই সেলফ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কি হবে দেখ, বলছে লেট, আমি যেটা আইপি দিয়ে ডিনোট করেছি ওরা এটাকে আই বলছে, তো আমি এখানে লিখে দিচ্ছি দিস ইজ আইপি, দ্যাট ইজ আ প্রাইমারি কারেন্ট যেটা সেলটা পাঠাচ্ছে আমাকে। তাহলে আই বি দ্য কারেন্ট flowing through the coil the magnetic flux যেটা তৈরি হচ্ছে কারেন্টটা ফ্লো করার জন্য, ম্যাগনেটিক ফ্লাক্স মানে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য কয়েল, সেটা কি হবে, যত কারেন্ট বাড়বে তত ম্যাগনেটিক ফ্লাক্স বাড়বে, কারণ আমরা পড়িয়েছিলাম তো ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টের চ্যাপ্টারে, বি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কারেন্ট, তাহলে ফ্লাক্সটাও তাই হবে। কয়েল দ্যাট ইজ ফাই ইজ প্রপোর্শনাল টু আই, অনেক বইতে এটাকে ফাই এস লেখা থাকে, ফাই এস মানে সেলফ ফ্লাক্স বা সেলফ ইন্ডাকশন যাই বলিস না কেন, তো যাই হোক। তাহলে এই প্রপোর্শনালিটি সাইনটা রিমুভ করে একটা কনস্ট্যান্ট আনবো which is denoted by L. L is called self inductance, দেখ আমি বলেছিলাম না রেজিস্টারে রেজিস্ট্যান্স, ক্যাপাসিটারে ক্যাপাসিটেন্স, ইন্ডাক্টরে থাকবে ইন্ডাকটেন্স। এই ইন্ডাকটেন্সকে কি দিয়ে ডিনোট করা হয়, এল দিয়ে ডিনোট করা হয়, সো দিস ইজ দ্য সেলফ ইন্ডাকটেন্স। ওকে, অ্যান্ড হোয়েন ইউনিট অ্যামাউন্ট অফ কারেন্ট পাসেস থ্রু দিস, মানে আই যদি 1 হয়ে যায় ফ্লাক্সটা সেলফ ইন্ডাকটেন্সের সাথে ইকুয়াল হয়ে যাবে। তো এখান থেকে ওই ডেফিনেশনটা তৈরি করেছে যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সেলফ ইন্ডাকটেন্স, দ্যাট ইজ when the unit amount of current passes through a coil, the amount of flux which is generated or which is linked with the coil, that is called the self inductance। তো তোদের তো লাগছে না এটা, তো আমি এটা নিয়ে আর বেশি বলছি না, ডেফিনেশন ওই পিডিএফে ওগুলো তো সবইতেই আছে, ওগুলো দেখে নিবি। দিস ইজ আ স্কেলার কোয়ান্টিটি অবভিয়াসলি, বিকজ এখানে কোনো ভেক্টরের গল্প নেই। তাহলে ইএমএফ এর সাথে সেলফ ইন্ডাকটেন্সটাকে রিলেট করার চেষ্টা কর। দেখ, ফ্রম ফ্যারাডেজ ল, phi, sorry, E equals to minus d phi dt, তাহলে মাইনাস ডি ডিটি অফ এলআই, রাইট? তাহলে এল তো কনস্ট্যান্ট বিকজ দিস দ্য প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, প্রপোর্শন থেকে এসছে এটা, দিস ইজ দ্য প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট অ্যান্ড ইট ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য কয়েল, কয়েলটার কী ধরনের টার্ন আছে, কীরকম নেচার আছে তার উপরে। তাহলে এলটা বাইরে গেল অ্যান্ড ইট ইজ সিম্পলি ডিআইডিটি। ওকে, সো এল এর আরেকটা ফর্মুলা তুই পাচ্ছিস কি বল, মাইনাস ই বাই ডিআইডিটি, মানে ইএমএফকে যদি তুই কারেন্টের রেটটা দিয়ে চেঞ্জ করাস, মানে ডিভাইড করিস, এই রেশিওটাকে বলবো হচ্ছে কি সেলফ ইন্ডাকটেন্স। ওকে, তাহলে বল হোয়াট ইজ দ্য ইউনিট অফ সেলফ ইন্ডাকটেন্স। এল যদি ফাই বাই আই হয়, ফাই মানে ওয়েবার, আই মানে অ্যাম্পিয়ার, তাহলে ওয়েবার পার অ্যাম্পিয়ার ইজ অলসো কল্ড হেনরি, দিস ইজ ডিনোটেড বাই, দিস ইজ কল্ড হেনরি, ঠিক আছে? এটাকে আমরা সিম্পলি ক্যাপিটাল এইচ দিয়ে ডিনোট করি। এবং দেখ, এটা মজার বিষয়, এই এলটা কিন্তু বেসিক্যালি একটা রেজিস্ট্যান্সের মতোই কাজ করছে না কেন? দেখ, এটার কাজ কি, কারেন্টকে অপোজ করা, গ্রোথ অর ডিকে অফ কারেন্ট, গ্রোথকেও অপোজ করছে, ডিকেকেও অপোজ করছে। রেজিস্ট্যান্স যেমন শুধুমাত্র কারেন্টটাকেই অপোজ করছে, মানে কারেন্টকে কমাতে হেল্প করছে,
এই কেসেও কমাতেও হেল্প করছে, বাড়াতেও হেল্প করছে, মানে গ্রোথ আর ডিকে দুটোকেই অপোজ করছে। সো দিস ইজ নাথিং বাট দ্য রেজিস্ট্যান্স অফ দ্য কয়েল, মানে এটাকে আমরা অ্যাজ ইফ কয়েলের একটা রেজিস্ট্যান্স হিসাবেও বলতে পারি, কারণ এটা তো অপোজিং ক্যারেক্টারিস্টিক। রেজিস্টার আর ইন্ডাক্টরের মধ্যে অ্যাজ ইফ কিন্তু কোনো চেঞ্জ নেই, এটা রেজিস্টারের রেজিস্ট্যান্স, এটা কয়েলের রেজিস্ট্যান্স। দেখ এই অবধি ক্লিয়ার কিনা? আর আমাদের বাড়িতে যে ডোমেস্টিক পারপাসে কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, তার মধ্যে একটা ইউজ করা হয় যেটাকে বলা হয় নন ইন্ডাকটিভ কয়েল। নন ইন্ডাকটিভ কয়েল কখন ইউজ করা হয়? যখন আমি চাইছি না যে কারেন্টের গ্রোথকে কমাক বা বাড়াক বা কোনো রকম চেঞ্জ হোক, তাহলে সেই মতো অবস্থায় আমি কি করব, আমি একটা জিরো সেলফ ইন্ডাকটেন্সের একটা কয়েল ইউজ করব। জিরো সেলফ ইন্ডাকটেন্স, যেখানে এল এর ভ্যালু কি হবে, জিরো। মানে এই চেঞ্জেসটা আমি ওর মধ্যে চাইছি না। রেজিস্ট্যান্স থাকলে থাকুক, কারণ কারেন্ট ফ্লো করা মানে রেজিস্ট্যান্স জেনারেট করবে, কিন্তু কোনো রকম যেন মানে অপোজিং কোনো ক্যারেক্টারিস্টিক যেন না হয়, যে প্রাইমারি কয়েলে কারেন্টকে চেঞ্জ করে দিল, কমাতেও পারছি না, বাড়াতেও পারছি না, এই ব্যাপারটাকে জাস্ট আমি কি করছি, স্টপ করতে চাইছি। ঠিক আছে? এল জিরো হয়ে গেলে তো আর এসি হবে না। এসি হবে না মানে? মানে অল্টারনেটিং কারেন্ট তো হবে না। কেন হবে না? কেন? কারণ এটা তো কনস্ট্যান্ট হয়ে যাবে, তাহলে বাড়া কমা তো থাকবে না, ইএমএফ তো তোর মানে যদি কয়েলটা রাখিস, হ্যাঁ কয়েলের রেসপেক্টে ওটা চেঞ্জ হবে না একদম, বাট আদার সাবস্টেন্সগুলো থাকবে তাদের রেসপেক্টে হবে। মানে তোদেরকে এসিতে আমি পড়াবো, দেখবি যে একটা সার্কিটে রেজিস্ট্যান্সও আছে, ক্যাপাসিটেন্সও আছে, কয়েলও আছে, এবং সেটা একটা অল্টারনেটিং সোর্সের সাথে কানেক্টেড। তো তুই যেটা বললি একদম ঠিক, যে এটার অ্যাক্রসে কিছু চেঞ্জেস হবে না, বাট এটার অ্যাক্রসে তো হবে, এটার অ্যাক্রসেও হবে। দিস ইজ কল দ্য এলসিআর সার্কিট, দেখবি সিলেবাসে আছে এলসিআর সার্কিট। এল ফর ইন্ডাক্টর, সি ফর ক্যাপাসিটার, আর ফর রেজিস্টার, তিনটাকে সিরিজ কম্বিনেশনে কানেক্ট করেছিস। হ্যাঁ, যদি আমরা এরকম একটা নন ইন্ডাকটিভ কয়েল নিই, তাহলে এল এর অ্যাক্রসে কোনো চেঞ্জেস পাবো না, মানে এই পার্টটা অ্যাজ ই পুরো জিরো, এখানে পিডিটা পুরো জিরো হয়ে যাবে কারণ সিরিজ কম্বিনেশন, বাট রেজিস্টার আর ক্যাপাসিটারের অ্যাক্রসে কিন্তু আমরা পাবো। ঠিক আছে? আর এটা একটু বার করে ফেল, এটাই লাস্ট রাখবো, যে হোয়াট ইজ দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ সেলফ ইন্ডাক্টর বা সেলফ ইন্ডাকটেন্স। সেলফ ইন্ডাকটেন্স কি হবে বল, বলে ফেল। এল ইকুয়ালস টু ফাই বাই আই, আমাকে রেখে বল ফাই এর ডাইমেনশন কি বার করেছিলাম? এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 এ -1, এ মাইনাস ওয়ান, আর এখানে আবার একটা এ আছে, তাহলে এটা সিম্পলি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এ টু দি পাওয়ার -2। মানে এল এর আরেকটা ইউনিট এটাও তো হতে পারে, যে কি হতে পারে, কি যেন একটা লিখেছিলাম বল, ওয়ার্ক পার অ্যাম্পিয়ার স্কয়ার, মানে ওয়ার্ক পার কারেন্ট স্কয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হয়ে যাচ্ছে হচ্ছে বল, ওয়ার্ক মানে হচ্ছে কিউভি, আর ডিনোমিনেটারে আছে হচ্ছে আই এর স্কোয়ার, তাহলে দিস ইজ কিউ ভি আই এর স্কোয়ার, মানে হচ্ছে কিউ স্কোয়ার, হ্যাঁ কিউ স্কোয়ার ইন্টু টাইমের স্কোয়ার, কিউ কিউ খেলাম, তাহলে এটা হয়ে গেল হচ্ছে তোর ভোল্ট সেকেন্ডের স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2, না অনলি কুলম, -2 তো হবে না, অনলি কুলম, ভোল্ট সেকেন্ড স্কোয়ার কুলম। মানে তুই হেনরিকে এটাও লিখতে পারিস ভোল্ট কুলম সেকেন্ড স্কোয়ার।
আচ্ছা, ভোল্ট আর কুলম যদি একসাথে থাকে সেটাকে কি বলবো বল? কুলম ইন্টু ভোল্ট। ও সরি, এই কুলমটা তো কুলম ভোল্ট বাই কুলম। ইয়েস, কুলম টু দি পাওয়ার -1, এটাকে আর কিছু বলা যাবে না। ভোল্ট পার কুলমের কোনো কিছু হয় না। তো দিস ইজ দ্য অ্যানাদার ইউনিট অফ হেনরি। দেখে নে। এই অবধি ক্লিয়ার সবার? হ্যাঁ। তাহলে নেক্সট দিন আমি সেলফ ইন্ডাকটেন্সের ডেরিভেশন, মিউচুয়াল ইন্ডাকটেন্সের ডেরিভেশন এগুলো করিয়ে চ্যাপ্টারটা নেক্সট দিন শেষ হবে। আশা করছি নেক্সট দিন তোরা পড়বি, কারণ আমি বলেইছিলাম ইউনিটের জন্য কিন্তু পড়া কামাই করবি না। চল, হ্যাঁ কি যেন করবো এটাকে, তোরা বেরোতে থাকতো আস্তে আস্তে। এটাকে কি যেন করবো একটা বেশ। ম্যাম, তাহলে পরীক্ষা ফ্রাইডে হবে তো? কালকে, হ্যাঁ ফ্রাইডে ফ্রাইডে ফ্রাইডে। ঠিক আছে। ক্ষিপ, হ্যাঁ তোরা বেরিয়ে যা। ক্ষিপ, কি হলো এটা? হ্যাঁ ক্ষিপ হলো, কিছু আবার কি হলো এটা? ক্ষিপ হলো, এটাতে যাব। এই শোন না রে, কি রে? শোন শোন শোন, এটা তো হয়ে গেল, এবার কি করবো? তো ভিডিও কি কাটবো, মানে আমি এখান থেকে বেরিয়ে যাবো? কোথায় এটা মাউসটা? ও এখান থেকে।